আমার স্যারের থেকেই শেখা। স্যার বলতেন যে ক্লাসে যখন যাবি পড়াতে, কখনো যদি কোনোদিন শিক্ষক হোস, কখনো বই দেখে দেখে পড়াবি না। বিষয়টা ভালো করে তুলে নিয়ে মাথায় নিয়ে এমনভাবে গল্পচ্ছলে তাকে বলবি, সাধারণভাবে তার মতো করে বলবি, এত সুন্দরভাবে প্রেজেন্ট করবি যে সে প্রাণবন্ত, সে দেখে, সে ছবি দেখতে পারে, সে তার কাছে মনে হয় জ্বলন্ত হয়ে ওঠে। আমার মনে হয় কি, এখন আমরা চাকরি করি, শিক্ষকতা যে প্রফেশন, একটা মহান নোবেল প্রফেশন, সেটা মনে হয় আমরা জানি এটা সেই 10টা 40-এ ঢুকছি আর 4:30 ঘন্টা পড়ছে আর আমরা চলে যাচ্ছি যে যার বাড়িতে। লেখা আছে হয়তো বি.কে. দাস তার নাম, আমরা বলছি টাইগার স্যার, অমুক একটু গুরুগম্ভীর, মানে তাকে কোনোদিন আমরা হাসতে দেখিনি, তাকে আমরা প্যাঁচা বলে ডাকতাম, প্যাঁচা স্যারের ক্লাস, এইভাবে আর কি দেখতাম। মানে সেটা কি এখনও রয়ে গেছে, মানে ছাত্রছাত্রীর মধ্যে আছে ওইটা? 100% রয়ে গেছে। আচ্ছা, এটা তুমি খারাপ দিক দেখো না, এটার একটা ভালো দিক আছে। মানে ছাত্ররা, এটাও একটা ভালোবাসা। কিন্তু তুমি এটা বলবে যে স্যারেদের এইভাবে নাম ডাকা, তুমি সুবিধা এটাকে সমর্থন করো। আমি বলছি কোনো কোনো ক্ষেত্রে সমর্থন করি না, আবার কোনো কোনো ক্ষেত্রে সমর্থন করি। কারণ কি জানো তো, ছাত্ররা ভালোবাসে বলেই তারা এরকম একটা উপনাম দিতে পারে। শিক্ষকের একটাই পাওয়া যায়, তার ছাত্ররা তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসুক। যে শিক্ষক ভালোবাসা থেকে বঞ্চিত, আমার মনে হয় তার শিক্ষকতা করাটাই উচিত নয়। আমি বলছি যে আমি চাই আমার বাচ্চা তার মতো করে বড় হোক, সে তার মতো করে ভাবুক, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের মনে হয় এটা থাকে যে আমি যেটা হতে পারিনি, বাচ্চাটাকে ওই দিকে পুশ করতে থাকি। সত্যি কথাই বলেছো তুমি, পুশ করতে থাকি। এটাই চিত্র, এটাই সিনারি, যে তোর ও পারে, তুই কেন পারিস না? তোর পারতেই হবে, তোকে এই হতেই হবে, নাহলে আমার প্রেস্টিজ থাকবে না। এটা সমাজের ছবি, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। জোর করে কিছু ফলাতে যেও না, তাতে হিতে বিপরীতই হবে। স্কুলটা অ্যাটেন্ড করার পরেও টিউশন কেন প্রয়োজন? তো বিশাল বড় সমস্যা এটা একটা জ্বলন্ত বিষয়। দুটো কথা বলি, এটা আছে যে শিক্ষকরাই পড়াবেন, সে টিউশনই পড়ান আর সরকারি স্কুলে পড়ান। এবারে গভর্নমেন্টের রুলস আছে, সরকারি স্কুলে পড়ালে বা সরকারি পোষিত স্কুলে পড়ালে তো টিউশন করা যাবে না, এটা গভর্নমেন্টের রুলস আছে। কিন্তু তার জন্য পরিকাঠামো দরকার। পরিকাঠামোটা এটাই যে তাকে নজরদারি করার পরিকাঠামো দরকার আছে। এখন প্রশ্ন আছে যে ক্লাসে যদি পড়ায় স্যার ঠিকঠাক মতন, তাহলে আমার মনে হয় কি বাইরে কি টিউশন দেওয়ার প্রয়োজন আছে? ইউজ অ্যান্ড মিস ইউজ সব কিছুরই থাকে। এবারে মোবাইলের মিস ইউজ আছে, সে যে ছেলেটি ব্যবহার করছে সে জানে, এবং তার গার্জিয়ান জানে, আমরা জানি। সে কোন দিকে যাবে তাকে ভাবতে হবে, তার পরিবার ভাববে, তার ছাত্র বা সে শিক্ষক ভাববেন যে সে আদৌ কোন দিকে যাচ্ছে। তো আমার মনে হয় যে ওর সংখ্যা খুবই কম। কারণ সে যদি সত্যিকারে উচ্ছনে যাওয়ার জায়গায় থাকে, তা উচ্ছনে তো নেটে কেন যাবে? অন্য জায়গায় উচ্ছনে যাওয়ার অনেক রাস্তা আছে এই মুহূর্তে। নমস্কার, আমরা আবার ডিপ ড্রাইভ উইথ সমরের একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। তো প্রিভিয়াস এপিসোডগুলো থেকে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের কথা বলছি। তো আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, দেখতে পারেন, কোনো রকম জোরাজুরি নেই। আসলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষজন, যেমন আজকে যিনি আমাদের সঙ্গে আছেন, তিনি একজন টিচার, লেখক, তারপরে একজন ডিরেক্টর। তো তার সঙ্গে আমরা কথা বলবো, একটু বোঝার চেষ্টা করব আজকের সময়ে যারা পড়াশুনো করছে, ছাত্রছাত্রী, তারা কীরকমভাবে ছাত্র শিক্ষক রিলেশনটা কীরকমভাবে তৈরি হয়, আগে কীরকম ছিল, এখন কীরকম, সোশ্যাল মিডিয়াটা চলে আসার পরে ছাত্রছাত্রীদের অবস্থান কি, টিচাররা কীভাবে ওই জিনিসটার সঙ্গে নিজেদের একান্তে জড়িয়ে নিয়েছে বা ওটা থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে আছে, এই পুরো বিষয়টা নিয়েই আমরা একটা বোঝার এবং জানার চেষ্টা করব। উইদাউট ফিল্টার আমরা কথাবার্তা বলার চেষ্টা করব। জানি সেটা সবসময় পসিবল নয়, তারপরেও যতটা সহজ সরলভাবে বলা যেতে পারে সেগুলো বলার আমরা চেষ্টা করব। তো পডকাস্টের আরেকটা এপিসোডে আমাদের সঙ্গে রয়েছে সুরজিৎ নাগ। তো স্যার নমস্কার। তো স্যার তো প্রথমত বলতে পারবো না, সেটা হচ্ছে গিয়ে ইনফ্যাক্ট বলে রাখি, সুরজিৎ দা একটা ছবি করেছিল, ছবিটার নাম হচ্ছে মিছিল, প্রডিউসার ছিলেন
এবং জয়েন্ট ডিরেক্টর ছিলেন আর একজন ছবির ডিরেক্টর ছিলেন, তার নাম উজ্জ্বল বসু এবং সুরজিৎ নাগ। তো সেই ছবিটা আজ থেকে 5-6 বছর আগে আমরা ছবিটা করেছিলাম। তো ছবিটার আর্ট ডিরেক্টর ছিলাম আমি। তো উনি স্যার হলেও আমার কাছে সুরজিৎ দা, তো সুরজিৎ দা বলেই কথা বলবো, দাদা বলেই কথা বলবো। তো আমরা প্রথমে তোমার শিক্ষকতা নিয়ে খানিকটা কথা বলি, দেন হচ্ছে গিয়ে অন্য বিষয়ে তোমার বই লেখা, তারপরে তোমার ডিরেকশন, স্ক্রিপ্ট রাইটিং, এইসব নিয়ে সব কথা বলবো। তো তোমার স্কুলের নাম আর কত বছর তোমার চাকরি জীবন হলো? আমার স্কুলের নাম আছে তিলজলা হাই স্কুল, কলকাতাতে। আমার প্রায় 25 বছর সার্ভিস হয়ে গেল, আমার শিক্ষকতা করছি প্রায় 25 বছর হয়ে গেল। আর থাকি আমি অনেকটা, মানে মফস্বলে থাকি, মফস্বল থেকে প্রতিদিনই আমি আসি। এই সমস্ত কর্মকাণ্ড, স্কুলের সমস্ত কর্মকাণ্ড মিটিয়ে যেটুক হাতে সময় থাকে আমার, তারপরে সেটা দিয়ে আমি আমার ছবির কাজে ব্যয় করি বা অন্য লেখালেখির কাজে ব্যয় করি। মোটামুটি এইভাবে টাইম মেনটেনটা আমার হচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমি আমার ছোটোবেলায় সুরজিৎ নাগের বই, জিওগ্রাফির বই, সেটা আমি পড়েছি। তারপরে বোধহয় যত সম্ভব বসু, মৌলিক, এদের বই এসছে। এখন তোমার বইটা কি এখন রয়েছে? না, প্রশ্ন আছে যে হ্যাঁ, তোমরা যখন পড়েছো সেটা আছে 6, 7, 8-এর আমার একটা বই চলতো তখন। এখন সব বই সরকার থেকেই প্রিন্ট হয়, সরকারিভাবেই বইটা পাওয়া যায় বলে এখন আর প্রাইভেটে হয় না। 11-12-এ প্রাইভেটে হয়, মানে অথর দিয়ে লেখানো হয়, টিচার দিয়ে লেখানো হয়। কিন্তু তোমার 5, 6, 7, 8, 9, 10-এর কিছু বই বাদ দিয়ে সবই এখন সরকারি বই পাওয়া যায়। তাই সেইখানে এখন লেখাটা বন্ধ আছে। কিন্তু অন্য অন্য কাজে সাহায্য করছি, স্যারেদের সাথে সাহায্য করছি। কোনো ধরো আমাদের যারা স্যার লিখছেন যারা বই, তাদের সাথে সাহায্য করে দিচ্ছি। লেখালেখির কাজটা বন্ধ নেই, বন্ধ করাও যায় না। যতদিন আমি এই শিক্ষকতা করছি, লেখালেখির কাজ বন্ধ করব কি করে? ওটাই তো আমার কাজ। আরেকটা জিনিস যেটা আমি যেটা সব থেকে বেশি জানতে আগ্রহী, সেটা হচ্ছে কি যে ছাত্র শিক্ষক রিলেশনটা, মানে তুমি তোমার ছোটোবেলাটা যখন দেখো, মানে তুমি যখন ওই ক্লাস 5, 6, 7, 8 বা মাধ্যমিকের এই যে তোমার সঙ্গে তোমার টিচারের যে সম্পর্কটা, আর আজকে তুমি যখন শিক্ষকতা করছো, দুটোর মধ্যে তো 40 বছরের পার্থক্য। অবশ্যই, হ্যাঁ, 40 বছরের পার্থক্য। এই 40 বছরে দুটো জেনারেশন, যে দুটো বা তিনটে, অনেকগুলো জেনারেশন, 4টে জেনারেশন, 10 বছর করে যদি আমরা ভাগ করি, তাহলে মোটামুটি 4টে জেনারেশন পর সেই রিলেশনটা আর আজকের রিলেশনটা তুমি কিভাবে দেখো? এটা একটু ডিটেলসে আমরা চাই আর কি। মানে কি বলতো, খুব ভালো একটা কোশ্চেন করেছো সমর তুমি। এটা বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি সংক্ষেপে খুবই বলার ইচ্ছাও হইলো, কারণ এত সুন্দর একটা কোশ্চেন তুমি আমায় বলেছো। সেটা হচ্ছে আগের শিক্ষকরা আর এখনকার শিক্ষকরা। আমি আগেই ধরে নিচ্ছি শিক্ষকরা সবাই সমান, সবাই এক। কিন্তু তবু জানি আমার সমর কোথাও মনে হয় যে আগের শিক্ষকরা আর এখনকার শিক্ষকদের মধ্যে কোথাও জানি একটা পার্থক্য আছে, এবং বড়সড় পার্থক্য আছে। আগের শিক্ষকের এই নয় যে জ্ঞানের অভাব, তা নয়। আজকের শিক্ষক যারা আছেন, আমাদের এই সময়কার যারা শিক্ষক আছেন, তাদের জ্ঞানের অভাব তা নয়, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কোথাও জানি মনে হয় যে একটু কোথাও একটা ল্যাক কম আছে। যেমন আমি তোমাকে একটু বলি, সেটা আমাদের সময়কার শিক্ষকরা যেমন ব্যাপক মারতেন, এখন তো সরকারিভাবে মারা, কোনো রকম কোনো আঘাত করা যাবে না, সরকারি নিয়ম অনুযায়ী কাউকে আঘাত করা যাবে না। কিন্তু আমাদের সময় শিক্ষকরা প্রচণ্ড মারতেন, দোষ করেছি বলেই মারতেন, বিনা কারণে তো কেউ মারতেন না। তো সেই সময় মারতেন, কিন্তু তারপরে স্নেহটা করতেন, সেটা ভাবা যায় না। যে যিনি মারছেন তার পরের দিন বা সেই সময় কিছুক্ষণ পরে তার রাগটা কমে গেলে তাকে আদর করে বুকে নিয়ে করছেন, সেইটা যে কোথায় তখন কি রাগটা পুরো রাগটা জল হয়ে গেল। আর পড়ানোর স্কিল তখনও ভালো ছিল, এখনও ভালো আছে, কিন্তু কোথাও জানি আমি একটা ফাঁক দেখতে পাই, বড় ধরনের ফাঁক। এখন আমার মনে হয় কি, এখন আমরা চাকরি করি, শিক্ষকতা যে প্রফেশন, একটা মহান নোবেল প্রফেশন, সেটা মনে হয় আমরা জানি এটা সেই 10টা 40-এ ঢুকছি আর 4:30 ঘন্টা পড়ছে আর আমরা চলে যাচ্ছি যে যার বাড়িতে। কিন্তু আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, কয়েকটা মিনিট বলি আমি। সেটা হচ্ছে আমার স্কুলে যিনি HM ছিলেন, আমি যখন মাধ্যমিক যেখান থেকে দিয়েছি, আমার প্রত্যন্ত গ্রামে বাড়ি, তখন সব জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, আজকের যুগের কোনোটাই কিছু ছিল না সেই সময়। তো
তো সেই সময় আমার মনে আছে আমার HM মাধ্যমিক পরীক্ষার সময় প্রত্যেকটা যতজন মাধ্যমিক ক্যান্ডিডেট ছিল প্রত্যেকটা বাড়িতে উনি সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় আমাদের যিনি ক্লার্ক ছিলেন তাকে নিয়ে উনি প্রত্যেকটা ঘরে ঘরে কে ঘুমিয়ে পড়েছেন, কে পড়ছে, কেউ ঘুমিয়ে আছে কি না সেটা দেখছেন, এবং পড়ছো কি না, কী করছো সেটা এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উনি যেতেন। এবং আমার মনে আছে যিনি ক্লার্ক যেতেন তার হাতে একটা লাঠি থাকতো, কারণ গ্রাম অঞ্চলে প্রচুর কুকুরের ভয় ছিল, মানে সারমেয় যেগুলো ছিল সেগুলো রাস্তাঘাটে ধরতো, অন্ধকারে চিৎকার করতো, যাতে কুকুর থেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য ওই একটা লাঠি রাখতো। ব্যবহার করতে হয়নি আশা করি, কিন্তু মানে কুকুররা আমার মনে হয় সারমেয়রাও বোঝেন যে কারা কি উদ্দেশ্যে এসছেন। তো মানে কি কাজে তার চোর এলে চোরের মধ্যে একরকম ব্যবহার, আর কারা যারা এসছেন দুজন শিক্ষকই তো এসছেন, তো বুঝে যায় আমার মনে হয়, যাই না এটা হয় বোঝা যায়, তারা বুঝতে পারেন মনে হয় সেটা। আমার মনে হয় সারমেয়দের এই একটা স্পেশাল একটা অভিব্যক্তি গুণ আছে। তো যাই হোক, তো সেই স্যারে বলতো কিরে নাগ এখন কটা বাজে? আমি বললাম স্যার 10:30 বাজে। পড়া কি শেষ? আমি বললাম না স্যার, এই তো খেলাম স্যার, এবারে পড়তে বসবো। তো আমরা সব খোঁজ নিয়ে দেখি যে স্যার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, আমরা একটা মানে একটা ভয়ে থাকতাম, মনে হয় এই বুঝি স্যার আসছে, এই মনে হয় এই দরজায় টকটক শব্দ দিচ্ছে, এই স্যার মনে হয় আসছে। আর স্যার আমাদের বাড়িতে আসছেন HM হেডমাস্টার মশাই, উনি আমাদের হেডমাস্টার মশাই আমাদের বাড়িতে আসছেন, বিরাট ব্যাপার। মানে বিশাল একটা আমাদের আন্তরিকতা, স্যার আসুন আসুন, না তোমাদের বাড়িতে আসতে বসি, আমি আসতে আসিনি, তুমি পড়ছো কিনা এটা দেখতে এসছি। এটা সমর মানে তো আমি বলছি না, আমার এখনো সে হেডমাস্টার মশাই এখনো বেঁচে আছেন, বয়স হয়ে গেছেন ওনার, এখনো কানে শুনতে পান না, চোখে কম দেখেন, কিন্তু মনে হয় যে ওনার মতো যদি শিক্ষক হতাম, কোথাও যদি একটু করতে পারে। আমি চেষ্টা করি, আমার শিক্ষকতা জীবনেও ছাত্রদের সাথে আমার ভীষণ ভালো ইন্টারাকশন হয়, ছাত্ররা ভীষণ ভালোবাসে, এটা আমার পাওয়া। আমি মনে করি যে সব শিক্ষকের একটাই পাওয়া যায়, তার ছাত্ররা তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসুক। যে শিক্ষক ভালোবাসা থেকে বঞ্চিত, আমার মনে হয় তার শিক্ষকতা করাটাই উচিত নয়। আমার মনে হয় ছাত্রদের একটা ভালোবাসা, মানে মানে ওই শিক্ষক আসছেন মানে একটা ছাত্ররা যেন, আমার ভালো লাগে যে আমাকে কোনো কোনো ছাত্ররা কপি করছে, যে স্যার এইভাবে পড়ান, স্যার এইভাবে কথা বলেন, স্যার এইভাবে আমি ওই জন্য ড্রেসটাও বেশ সুন্দর চিন্তা ভাবনা করে পড়ে যাই ক্লাসে, কারণ আমার ড্রেসটাও দেখে, সবটাই দেখে। ওভারঅল টিচারদের ছাত্ররা খুব ভালোভাবে অবজার্ভ করে, আর সেই ছাত্র টিচারের খুব কাছে হয়, দুজনের মধ্যে ইন্টারাকশনটা যদি বন্ধুত্বপূর্ণ হয়। আমরা জানি শিক্ষক আছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো প্রথম আমি বললাম তিনটে যেতে হবে না, প্রথম ফ্রেন্ডটা যদি হয় না, সে শিক্ষককে সব ছাত্ররা মনে রাখে আজীবন। শিক্ষকতা এমনই একটা নোবেল প্রফেশন, আমি মনে করি যে এই প্রফেশনে যারা আছেন তারা একটা মহান প্রফেশনে আছেন। আমি নিজে গর্বিত যে আমি এই প্রফেশনে একটা সুযোগ পেয়েছি, আমি এই শিক্ষকতা সমাজের আমি একটা অংশ হতে পেরে সমর আমি নিজে গর্ববোধ করি। এটা একটা ভগবানের দান বলে মনে করি আমি। আরেকটা জিনিস আমি যেটা মানে দেখেছি বা মাঝে মধ্যে শুনি, সেটা হচ্ছে কি তার খুব বড় বড় ডিগ্রি আছে। আমি বলছি না সে শিক্ষক হিসেবে খারাপ, কিন্তু হচ্ছে গিয়ে মানে আমারই যদি একটা এক্সাম্পল হিসেবে আমি নেই, তাহলে দেখা যাবে যে আমার স্কুলে এক টিচার ছিলেন, তিনি খুবই বিদ্বান, খুবই পণ্ডিত মানুষ, কিন্তু তার পড়াটা মানে তার পড়ানোটা আমরা ঠিক মানে বুঝতে পারতাম না, মানে আমাদের একাত্ম হতো না আর কি। কিন্তু অন্য আরেকজন টিচার, তার হয়তো সে যে ডিগ্রিটা হোল্ড করছে তার থেকে হয়তো আরেকটু অপেক্ষাকৃত ছোট ডিগ্রি হোল্ড করছে, কিন্তু তার ক্লাসগুলো আমাদের ভালো লাগতো, তাকে অনেক বেশি মানে নিজেদের স্যার, মানে নিজের ওই যে বললাম না যে ছাত্র বা ছাত্রীদের সাথে যে স্যারের বা যে শিক্ষকের ইন্টারাকশনটা ভালো, যাদের বোঝাপড়াটা সুন্দর, তাদের আমি মনে করি শিক্ষা, তার দেখবেন বোঝাপড়াটা হলেই তো তোমার আন্ডারে যদি চলে আসে, ছাত্র বা ছাত্রী তোমার কাছে যদি চলে আসে, তুমি তাকে যেভাবে মোল্ড করবে, তুমি তাকে যেভাবে পড়াবে, সে সেইভাবে দেখবে মেনে নেবে, সে সেইভাবে তোমার কাজগুলো করে আসবে। আমি তোমায় বলি, তুমি যে কথাটা বললে না, আমি তোমাকে, আমারও এরকম একটা উদাহরণ আছে আমার নিজের ব্যক্তিগত দিয়ে। আমার স্কুলের ক্ষেত্রে আমাদের স্যার ছিলেন
অঙ্ক পড়াতেন উনি, ভীষণ ভালো জ্ঞানী। কোনো অঙ্ক তাই তিনি পারতেন না এরকম আমরা ছোটোবেলায় দেখতাম যে তিনি কোনো অঙ্ক তার কাছে কোনো অঙ্ক দিলে কোনো ব্যাপারই না, কিন্তু তিনি বোর্ডে বসে বসে অঙ্ক করাতেন। এখন বুঝি, তখন বুঝতাম না। তিনি বোর্ডেই অঙ্ক কষে যাচ্ছেন, অঙ্কটা করেই যাচ্ছেন বোর্ডে, বাট তার সাথে তারপরে আর কোনো ছাত্রছাত্রীর কোনো ইন্টারাকশান নেই। হোয়ারাজ আমারই স্কুলের ইতিহাস এবং জীবনবিজ্ঞান শিক্ষক, ইতিহাসের শিক্ষকের কথা বলে, তিনি ভীষণ ভালো নাটক করতে পারেন, তিনি ভীষণ ভালো গান করতে পারেন, ভীষণ ভালো রিসাইটেশন, তার কণ্ঠস্বরও এত সুন্দর, তার পার্সোনালিটি মারাত্মক। তিনি এত সুন্দরভাবে ইতিহাস পড়ান যে এই যে গাদা গাদা লিখতে হয় ইতিহাসে, ভয় ভীতি, অনেক লিখতে হবে, অনেক পড়তে হবে, মুখস্থ করে যেতে হবে, উনি সেই ভীতিটাই ভেঙে দিলেন। উনি ইতিহাসটাকে অন্যরকমভাবে পড়ানোর একটা চিন্তা তৈরি করলেন এবং এত সুন্দরভাবে পলাশীর যুদ্ধ কাহিনীটা বর্ণনা করলেন। আমি ভাবছি মনে সিনেমা দেখছি। উনি পলাশীর যুদ্ধ আমাদের বর্ণনা দিচ্ছেন আর আমি ভাবছি আমি সিনেমা দেখছি, যে এত সুন্দরভাবে বর্ণনা, মনে হচ্ছে আমার পর্দায় ছবি চলছে। তো এই যে পড়ানো, তুমি বললে না ডিগ্রি ব্যাপারে এখানে ফ্যাক্টর নয়, কে কতটা বিদ্বান সেটা বড় বিষয় না, কার কত ইন্টারাকশান আছে ছাত্রদের সাথে, ছাত্রীদের সাথে, স্টুডেন্টের সাথে, স্টুডেন্টকে কে কত ভালো বুঝেছে, সেই ভালো শিক্ষক। ভালো শিক্ষকের অনেক গুণ আছে, গুণাবলীতে বলতে লাইন দিয়ে অনেকগুলো বলতে হয়। আমি বলবো ভালো শিক্ষকের সবচেয়ে বড় গুণ আছে যে ছাত্র এবং ছাত্রীকে ভালোবাসতে হবে, এবং তুমি যদি ভালোবাসো, তুমি যদি হাতটা বাড়িয়ে দাও, তারাও দেখবে কতগুলো হাত তোমার হাতে বাড়িয়ে দিয়েছে, এবং তারপরেই দেখবে তুমি যা পড়াবে, যা বলবে, তুমি দেখবে তাই শুনবে তারা। অন্তত আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার কোনো ক্লাসে আমি মানে ব্যক্তিগতভাবে নিজের এটা পাণ্ডিত্য জাহির করছি না মিডিয়ার সামনে, আমার নিজের ক্লাসে কোনো ছাত্ররা কোনো কথা বলে না, আমি মারি না, আমি বকি না, আমি এমনভাবে গল্পের ছলে তাদের ভিতরে, সাবজেক্টের ভিতরে ঢুকে যাই যে তারা মনে হয় এই তো। আরেকটা ব্যাপার আমি বলি যে যেহেতু আমার একটা মানে আমি এটা গুণ না, আমার স্যারের থেকেই শেখা। স্যার বলতেন যে ক্লাসে যখন যাবি পড়াতে, কখনো যদি কোনোদিন শিক্ষক হোস, কখনো বই দেখে দেখে পড়াবি না। সমর, কি ভালো কথা উনি বলেছিলেন স্যার, আজ স্যার পৃথিবীতে নেই। বলেছিলেন বই দেখে কখনো পড়াবি না ছাত্রদের, বিষয়টা ভালো করে তুলে নিয়ে মাথায় নিয়ে এমনভাবে গল্পচ্ছলে তাকে বলবি, সাধারণভাবে তার মতো করে বলবি, এত সুন্দরভাবে প্রেজেন্ট করবি যে সে প্রাণবন্ত, সে দেখে, সে ছবি দেখতে পারে, সে তার কাছে মনে হয় জ্বলন্ত হয়ে ওঠে। তবে দেখবি তোর পড়ায় আর কোনো ছেলে মেয়েরা দেখবি কোনো শব্দ করছে না, শব্দ করবে না, ইনভলভমেন্টে সে জায়গা পাচ্ছে না, অন্য কিছু করার সে সময় পাচ্ছে না। এবং আমার ক্লাসে আমি দেখেছি কোনো ছাত্ররা বলে, স্যার বেল পড়ে গেল, স্যার বেল পড়ুক, আপনি বলুন স্যার। বলে এইটা একটা প্রাপ্তি, এইটা যে শিক্ষকের হয় আমি বলবো সেটা তারা সত্যিই ভাগ্যবান। এটা আমার ক্ষেত্রে হয়েছে, অন্য শিক্ষকের ক্ষেত্রে অবশ্যই হয়, সবার ক্ষেত্রে যে হয় না তা বলি না, হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রেই হয়, কিন্তু যাদের হয় তারা সত্যি ভাগ্যবান। এটাই হয় বাঞ্ছনীয়। আমি মনে করি একটা আদর্শ শিক্ষকের এইটাই হওয়া দরকার, যে তাকে ছাত্রকে বোঝা, ছাত্রীদের বোঝা, তাদেরকে বুঝতে পারলেই তারাও বুঝে যাবে। এবং প্রেজেন্টেশন, পার্সোনালিটি, এগুলো খুব দরকার, এবং বিষয়জ্ঞান তো অবশ্যই থাকবে। এবং আজকে যেন কত রকমের মিডিয়া বেরিয়েছে, কত রকমের টেকনিক বেরিয়েছে, কত প্রযুক্তি বেরিয়েছে, কত টেকনোলজি বেরিয়েছে, যেগুলো গভর্নমেন্ট প্রোভাইড করছে, সেইগুলো দিয়ে যে তুমি যদি সেখানে রিপ্রেজেন্ট করো। আগে কিন্তু আমাদের স্যারেরা কিছু ছিল না, শুধু বোর্ড ওয়ার্ক করতো আর ওই ম্যাপ ওয়ার্ক ছিল, প্রিন্টেড ম্যাপ দেখাতো বা এই ধরনের কিছু দেখাতো, কিন্তু কোনো ভিজুয়াল কিছু, অডিও ভিজুয়াল কিছু ছিল না। এখন আমরা অডিও ভিজুয়াল তো আমরা দেখাচ্ছি, আমাদের ম্যাথ ক্লাব আছে, আমাদের স্মার্ট ক্লাস আছে, আমরা ছবি দেখাচ্ছি, পথের পাঁচালী সিলেবাসে আছে, তারপরে কোনি সিলেবাসে আছে, যেগুলো সিনেমা হয়েছে গল্প থেকে, সেইগুলো পাঠ্য বইতে আছে, কোশ্চেন হয়, সেইগুলো আমরা ছাত্রদের দেখিয়ে দিচ্ছি সরাসরি সিনেমাটা, তারা দেখছে, তারপরে স্যার বা ম্যাডাম কোশ্চেন করছে। এইটা এত বড় প্রাণবন্ত এই পড়াশোনা আগে ছিল না। মডার্ন টেকনোলজি অনেকটা শিক্ষকতাকে আধুনিকতার চরম জায়গায় পৌঁছে দিয়েছে, যেটা আন্তরিকতার কোথাও জানি একটু মনে হয়েছে আগের শিক্ষকের থেকে এখন শিক্ষকের কোথাও জানি একটু, কারো ক্ষেত্রে, এর সব শিক্ষকের হয়েছে তা বলবো না, কোথাও জানি একটু আন্তরিকতার একটু অভাব আছে, যার কারণেই কিন্তু একটা বড় ফাঁক তৈরি হয়ে যাচ্ছে। এত বড় ফাঁক তৈরি হয়ে যাচ্ছে, এই ফাঁকটা তৈরি হতে দেওয়া যাবে না, কমাতে হবে। আমার তাই ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি তোমাকে শেয়ার করলাম, আমার যা মনে হয়েছে। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে, ধরো একটা সিলেবাস তো 5 বছর 7 বছর 10 বছর চলছে, তো
ধরো ক্লাস 9, 10, 11, 12 এর তো মোটামুটি একটা ধারাবাহিক একই সিলেবাস চলছে। না, এটা কিন্তু আগে, আমি তোমাকে ডিস্টার্ব করলাম, এই সিলেবাসটা কিন্তু আগে ছিল, আগে সিলেবাস দীর্ঘদিন ধরে চলতো, ফলে একই বইয়ের চলছে, এডিশনগুলো চেঞ্জ হচ্ছে, একটু একটু চেঞ্জ করে চলছে। এখন তা হয় না। আচ্ছা, রিসেন্ট কিন্তু সিলেবাস ভীষণ আপডেট হয়। আচ্ছা, সিলেবাস ছাত্রদের প্রয়োজনীয়, ছাত্রদের মানসিক সমস্ত রকম বিচার দিক করে সিলেবাসের কম ভার, মানে আমরা বলি না সিলেবাসটা ভার হয়ে যাচ্ছে, ওদের ক্ষেত্রে সিলেবাস বোঝা হয়ে যাচ্ছে, সেই বোঝাগুলো কমানো হচ্ছে। এখন সিলেবাস ভীষণ আপডেট হয় এবং ছাত্রছাত্রীদের কথা ভেবেই সিলেবাসটা বানানো হচ্ছে। কখনো সিলেবাস ছোট হচ্ছে, কখনো বড় হচ্ছে, কখনো তার ভিতরে কত টেকনোলজি ঢোকানো হচ্ছে, কখনো সিলেবাসটাকে ভীষণভাবে আপডেট করা। এই ক্ষেত্রে সেই আগে সেই স্ট্যাটিক মানে ধরে রাখা সিলেবাস নয়, এখন প্রতি পদে, মানে আজকে 2 বছর চললো, এটা যে 3 বছরে রান করবে নাও করতে পারে, আবার চেঞ্জ হতে পারে। তো অলওয়েজ চেঞ্জেবল। এটা কিন্তু আমি এর ভালো দিক আছে, এর ভালো দিক আছে যে আমি তো আমার এক্সপেরিমেন্ট করছি, আমার ছাত্রছাত্রীদের পরে তো এক্সপেরিমেন্ট হচ্ছে। ওইটা আমি জানতে চাইছিলাম যে এই যে লম্বা একটা সিলেবাস চলছে, না এখন সেই লম্বাটা নেই, তাতে কি হয়, তাতে টিচারের একটা মানে মোটামুটি পড়ানোর কনসেপ্ট সে তার মাথায় নিয়ে একই রকমের। কিন্তু এই প্রতি বছর যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায়, কিছু সংযোজন বিয়োজন হয়, তাহলে শিক্ষককেও তোমাকেও তো চর্চাটা তৈরি করতে হয়, একদম শিক্ষককেও নিয়মিত পড়াশোনা করতে হয়। এবং আমার মনে হয় শিক্ষকতা যারা করেন তারা প্রতিনিয়তই প্রত্যেকেই তারা পড়াশোনা করেই যান, যায় না এরকম আমার জানা নেই, তারা যান। না গেলে তারা অত ছাত্র অত স্টুডেন্টের মধ্যে তারা প্রেজেন্ট করবেন কি করে? আর ছাত্ররা বুঝে যান যে কোন মাস্টারমশাই আমাকে কতটা দিতে পারে, কোন মাস্টারমশাইয়ের কাছে গেলে আমরা কতটুক পাবো, এইটুক তারা জাজমেন্ট করে ফেলতে আসলে টিচারদের যে এই কমিউনিকেশন স্কিলটা, এইটাই মনে হয় জনপ্রিয় টিচার আর হচ্ছে গিয়ে জনপ্রিয় না টিচার, এটাই মনে হয় ডিসাইড করে আর কি। মানে তার কমিউনিকেশন স্কিল কতটা ভালো, সেই স্টুডেন্টকে কতটা কমিউনিকেট করতে পারছে। ফলে আমাদের কাছে কিছু টিচারদের ক্লাস মনে হয় বোরিং, আবার কিছু মনে হয় যে ওনার ক্লাসটা 3টে পিরিয়ড ধরে চললেই ভালো হয় আর কি। মানে এটা তুমি ঠিকই বলেছো যে কোনো কোনো স্যারের ক্লাস বা স্যার ম্যাডামের ক্লাস আরেকটু হলে ভালো হয়, কোনো কোনো স্যার বাবা তাড়াতাড়ি ঘন্টাটা কখন পড়বে। এবং এখন তো আগে আমরা ঘড়ি পড়তাম না, মাধ্যমিক পাস না হলে ঘড়ি দিত না বাড়ি থেকে। আচ্ছা, মাধ্যমিক পাস করো, তারপরে তুমি যদি ভালো রেজাল্ট করো, হ্যাঁ ইয়েস একদম, সেই অ্যাচিভমেন্টের বেঞ্চমার্কটা ওই ছিল যে তুমি মাধ্যমিক পাস করো তবে তোমাকে ঘড়ি দেবো। এখন কিন্তু তা নয়, 5 থেকেই সবাই 4-5 থেকেই সবার হাতে ঘড়ি পড়ে টাইম দেখার জন্য, ঠিক আছে। কিন্তু প্রশ্ন আছে যে আমি এটা খারাপ দিক বলছি না, ঘড়ির সময় সে দেখতেই পারে, কিন্তু এই মাঝে মধ্যে আমার অভিজ্ঞতাও হয়, আমি দেখি যে ধরো একটা ক্লাস চলছে, চলো আমরা একটা ছাত্র যদি ঘড়ি দেখে, তাহলে সেই স্যার যদি চোখে পড়ে তুই ঘড়ি দেখছিস কেন, তাহলে স্যারেরও একটু ডিস্টার্ব হয়, তুই ঘড়ি দেখছিস কেন, এখন ঘন্টা পড়বে। কিন্তু প্রশ্ন আছে যে এমনভাবে যদি তুমি পড়াও, এমনভাবে তুমি যদি উপস্থাপনা করো, এমনভাবে তোমার প্রেজেন্টেশন হোক যে ছাত্র ঘড়ি কেন তোমার থেকে মন সরাতেই পারবে না। তোমার এটা ওই যে স্কিলটা, সেই স্কিলটা হলেই যে আমাকে বিশাল ডিগ্রিধারী হতে হবে, পিএইচডি হতে হবে তা নয়, ওই স্কিলটা কিন্তু শিখতে হয়। ওটা বিএডে আমাদের শেখানো হয়, যখন বিএড পড়ানো হয় তখন শেখানো হয় যে কিভাবে ভালো শিক্ষক হতে হবে, কিভাবে ভালো শিক্ষক হওয়া যায়, কিভাবে ভালো চরিত্রের মানুষ হওয়া যায়, কিভাবে ভালো চরিত্রের ছাত্র তৈরি করা যায়, ছাত্রী তৈরি করা যায়, এগুলো সমস্ত বিএডে শিক্ষা হয়। বিএড ট্রেনিংটা ওই জন্যই হয়। তুমি যে কোশ্চেনগুলো করছো এটা অনেকটাই বিএডের মতো, বিএডেও কিন্তু ইন্টারভিউতে এরকম কোশ্চেনগুলোই আসে। তো যাই হোক, আমার মনে হয় যে যে কথাই ঘুরে ফিরি বলি না কেন, যে ছাত্ররা ভালোবাসে সেই শিক্ষককে, সেই শিক্ষকের কিছু গুণ দ্বারা তারা আকৃষ্ট হয় বলেই ভালোটা বাসে। আরেকটা জিনিস যেটা হয় আর কি, মানে আমার ছোটোবেলাতে হয়েছে আর কি, সেটা হচ্ছে গিয়ে আমার স্কুলে অনেক টিচারই ছিলেন, তার মধ্যে আমরা বিভিন্ন টিচারকে বিভিন্ন নামে ডাকতাম। যেমন তার মধ্যে একজন স্যার, তার নাম প্রদীপ বাবু, ইয়াংই ছিলেন তখন, তো তাকে আমরা বলতাম টাইগার স্যার। টাইগার মানে হচ্ছে গিয়ে সব থেকে বেশি মানে হিংস্র, এটা খুব মজার বিষয়, বলো তুমি। হিংস্র, তা ওই রকম করে অমুক একজন স্যার, সে খুব গুরু গম্ভীর, তাকে আমরা প্যাঁচা বলে ডাকতাম। মানে ছাত্র সমাজে তার নাম ছিল প্যাঁচা, অমুক শিক্ষকের নাম ছিল টাইগার, অমুক শিক্ষকের নাম, এরকম একটা মানে ছাত্র সমাজে তার একটা, ছাত্রদের মহলে তাদের আলাদা আলাদা একটা ডাক নাম থাকে আর কি। আমরা তাকে ওই নামেই ডাকি স্কুলের বাইরে, ক্লাসের বাইরে। মানে আমাদের
টাইগার স্যার আসছে, অমুক স্যারের ক্লাস, লেখা আছে হয়তো বিকে দাস তার নাম, আমরা বলছি টাইগার স্যার। অমুক একটু গুরুগম্ভীর, মানে তাকে কোনোদিন আমরা হাসতে দেখিনি, তাকে আমরা প্যাঁচা বলে ডাকতাম, মানে প্যাঁচা স্যারের ক্লাস, এইভাবে আর কি দেখতাম। মানে সেটা কি এখনও রয়ে গেছে, মানে ছাত্রছাত্রীর মধ্যে আছে ওইটা? 100% রয়ে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে 100% রয়ে গেছে। যদি যারা প্রাক্তনী, যারা মানে স্কুল থেকে চলে গেছে, তারা এখনো সেই পুরনো স্যারের সেই কলিং নেম ধরে, উপনাম, প্রত্যেকটা স্যারে একটা উপনাম দিচ্ছে যে স্টুডেন্ট, তার পার্সোনালিটির উপর, তার পার্সোনালিটি, তার স্টাইল, তার কথা, তার চলন বলন সব দেখে তাকে একটা নামকরণ করে দিল। সেই নামকরণটা বংশ পরম্পরায় চলছে তাদের কাছে, এবং তারা দেখা যাচ্ছে তারা স্কুল পাস আউট হয়ে গেছে, এবং তারা এখনো মাঝে মাঝে ফোন করে, অমুক স্যার তুই যে বলছিলে সকল প্যাঁচা, আচ্ছা বলতো প্যাঁচার কথা তোর মনে আছে? মানে এই যে এইটা, কিন্তু আমি বলবো কি জানো তো, এটা তুমি খারাপ দিক দেখো না, এটার একটা ভালো দিক আছে। মানে ছাত্ররা, এটাও একটা ভালোবাসা কিন্তু। তুমি এটা বলবে যে স্যারেদের এইভাবে নাম রাখা, তুমি সুবিধা এটাকে সমর্থন করো। আমি বলছি কোনো কোনো ক্ষেত্রে সমর্থন করি না, আবার কোনো কোনো ক্ষেত্রে সমর্থন করি। কারণ কি জানো তো, ছাত্ররা ভালোবাসে বলেই তারা এরকম একটা উপনাম দিতে পারে। সে খারাপ দিক হোক ভালো দিক, একটা নাম তো দিয়েছে, এবং তার ক্যারেক্টারকে অ্যানালাইজ করে, তার ক্যারেক্টারটা শর্টকাটে একদম নিজের মতো করে ভেবেছে। দেখো, কারো ভাবনাকে তুমি আটকাতে পারো না। সে প্যাঁচা নাম দিয়েছে, কাউ টাইগার নাম দিয়েছে, কেউ হাঁসের ডিম নাম দিয়েছে, দিতে পারে, মুরগির ডিম নাম দিয়েছে, দিতেই পারে, তাকে তুমি, তার স্বাধীনতা আছে, সে নামটা চলছে, সেটা কিন্তু স্যারেরা জানে না নয়, অবশ্যই জানে। কিন্তু এটা না সেভাবে কেন আমার নামটা এরকম সবাই চলছে, তাকে এরকমভাবে বলবি না। কিন্তু আমি কিন্তু আর যদি শুনি প্রচুর বকবো। কিন্তু প্রশ্ন আছে যে এইটা কিন্তু বন্ধ করা যায় না, এটা দাপিয়ে দুপিয়ে মেরে মুড়ে বন্ধ করা যায় না। অনেক স্যাররা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। এইটা আমি মনে করি এটা ছাত্রদের প্রপার্টি, ছাত্রছাত্রীদের প্রপার্টি, ওরা ছেড়ে দাও, এটা তুমি ওদের পরে ছেড়ে দাও, ওখানে কোনো শাসন দেখিও না। এটা ওরা করছে, নাম রেখেছে। আমি মনে করি, আমি খারাপ দিকটা দেখছি না, ভালোবেসেই তো নামটা দিয়েছে, এবং আজও ওই স্যারের নাম বেঁচে আছে পেঁচা হিসাবে, তারা মনে রেখে দিয়েছে। তা আমি খারাপ দিক দেখছি না, সবসময় খারাপ দিক দেখবো কেন? একদম, আমি ভালো দিক দেখবো। তাহলে যে ওরা ওই স্যারকে ওইভাবে চেনে, ওই নামে চেনে, সেইভাবে ও তাদের কাছে পরিচিত বেশি স্যার অরিজিনাল নামের থেকে, হয়তো সেই স্যার রাগ হতে পারে। কিন্তু স্যার যখন দেখা যাচ্ছে অনেক পরে দেখা হলো একদিন রাস্তায়, তুই আমাকে প্যাঁচা বলে ডাকতিস না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার ক্ষমা করে দেবেন, তখন করেছি। এই যে আমার ছাত্রদের যে এই যে বোধ বুদ্ধিটা, এই যে ক্ষমা চেয়ে নেওয়া, সেই জন্য আমি বলি কি জানো তো সমন, এইটা পুরো ছাত্রদের প্রপার্টি, তাই ওদের পরে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু তুমি যে বললে যে আগে ছিল, এখন কি নেই, আমি বলবো 100% আছে, বাট আছে, কিন্তু সেটা চেপে আছে, সেটা আছে ছাত্রদের মধ্যে আছে, ওটা একটা ছাত্রদের ওইটা ছাত্রদের প্রপার্টি, আমি আগেই বলেছি। ছেড়ে দাও, ওটা ছাত্রদের পরে ছেড়ে দাও। আরেকটা যেটা জিনিস, যেটা হচ্ছে কি, তুমি যখন শিক্ষকতা করছো, এটা 10টা 5টা একটা জব, সো কলটা আমরা ওইভাবেই ধরে নিই, তো হয় না একটা ক্লাসে যে 4টে বাচ্চা বা 5টা বাচ্চা বা 2টো বাচ্চা, কোনো ক্লাসে একটা বাচ্চা একটু ডিস্টার্ব থাকে, ঠিক আছে, মানে সে অন্য আর, মানে আমাদের এখানে অ্যানালাইসিস করার ক্ষমতা আমাদের খুব কম আর কি, আমরা ওইভাবে ইন্ডিভিজুয়াল দেখে, মানে হয় না আর কি, ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট আমরা ওইভাবে করতে পারি না। কোনো একটা ছেলে বা মেয়ে বিশেষ কোনো একটা জিনিসে দুর্বল একটু, তো পার্সোনাল কেয়ার করা সম্ভব তাকে, বা তার যদি একটু অসুবিধা হচ্ছে, কি বিষয়ে অসুবিধা হচ্ছে, তার রুট কজটা জানা, ইন্ডিভিজুয়াল, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। এখন স্পেশাল চাইল্ড যারা আছে, তাদেরকে দেখার জন্য আলাদা করে টিচার আছে, নিযুক্ত করা হয়, বা আমাদের মধ্যেতে যারা আছেন শিক্ষক, তারা দায়িত্ব নেন যে আমি এই দায়িত্বটা নিচ্ছি, বা দায়িত্ব তাকে দেওয়া হয় যে এই বিষয়টা বোঝেন, আমরা তাকে নিয়েই চলি। আমাদের স্কুলেও এরকম প্রচুর আছে, আমি অনেকজনের নাম বলতে পারবো আমাদের স্কুলে আছে এরকম, তাদেরকে আমরা সাথে নিয়ে, নর্মাল চাইল্ড যারা আছে, তার স্পেশাল চাইল্ড নর্মাল চাইল্ড আমরা এক করে ফেলেছি, বুঝতে দেওয়া হয় না, সেও বোঝে না, এত ভালো ইন্টারাকশন হয় বন্ধুত্ব ওদের মধ্যে। একটি ছেলে হাঁটতে পারে না, তার প্রবলেম আছে, তার বাবা তাকে কোলে করে এসে স্কুলে দিয়ে যায়,
আবার যখন ঘন্টা পরে তার বাবা কোলে করে এসে নিয়ে যায়। বাকিটা সময় সে ছাত্রদের মধ্যে থাকে, ফলে তার বন্ধুদের মধ্যে থাকে, বন্ধুরা এত ভালো ইন্টারাকশন হয়, এত ভালো বন্ধুত্ব, এইটা কিন্তু সুন্দর হয় এবং হচ্ছে। এইটা কিন্তু আমি ছাত্রদের ধন্যবাদ জানাই। ছাত্ররা এটা প্রত্যেকের যে বন্ধু বলে একটা সুন্দর একটা তাদের মধ্যে একটা এই মনোভাব আমার ভীষণ, ওই যে বললাম না, কিছু কিছু জিনিস আমি শিক্ষকতা করে পেয়েছি, কিছু কিছু জিনিস আমি ওদের থেকেও শিখি। এই যে সহমর্মিতা, এই যে একে অপরের মধ্যে যে এই যে বোঝাপড়াটা, যে ওকে নিয়েও চলবো, ও আমাদের সহপাঠী, ও পিছিয়ে নেই, এইটা কিন্তু আমার ভীষণ আমাকে একটা জায়গায় শান্তি দেয়। আমার স্কুলে এরকম অনেক আছে। আর তুমি বলছিলে 10টা 5টা স্কুলের শিক্ষকদের কিন্তু কোনো 10টা 5টা বলে কিছু নেই। এটা কিন্তু সরকারি জব নয় যে 10টা 5টা আমার আছে না, নচিকেতার গান আছে যেগুলো অফিস, এরকম নয় কিন্তু বিষয়টা। শিক্ষক, আমি মনে করি শিক্ষকতা যখনই আমি এই ব্রত নিয়েছি, তখন কিন্তু আমার 24 আওয়ার্স ডিউটি। আমি বলছি যে সবসময় ভাবতে হয়, আমি বাড়ি চলে গেলেও ওদের ভাবতে হয় না, আমি খাতাটা নিয়ে যেতে হয়, তার খাতা আমার দেখতে হয়, তাকে ভাবা আমি আগামীকাল এসে কী পড়াবো তাই ভাবতে হয়। তারপরে মাঝে মাঝে ফোন আসছে, স্যার অমুক এই ব্যাপার স্কুলে অনেক রকমের ঘটনা ঘটতে থাকে, তাই নিয়ে ফোন হয়। অর্থাৎ তুমি দেখবে যে বাড়িতে তুমি আছো বিভিন্ন কাজের মধ্যে, স্কুলটা তোমার সাথে রয়েছে, অন্য যাবে সেটা থাকে না, স্কুলটা কিন্তু তোমার সাথেই যাচ্ছে। সেই জন্য আমি বলবো 10টা 5টা ডিউটি নয়। আমাদের একজন শিক্ষক আছে, আমাদের স্কুলেরই শিক্ষকের, আমি নাম করছি না, তাকে দেখে আমার মানে মনে হয় যে শিক্ষক হলে এরকমই হতে হয়। তার কাছে কোনো টাইম নেই। তার একটা উদাহরণ আমি বলি, ধরো প্রফেশনাল ক্লাস থাকে তো, যে স্যার আসেন না, ম্যাডামরা আসেন না, প্রফেশনাল ক্লাসে দেওয়া হয়। এবার তুমি প্রফেশনাল দিতে দিতে আর তো থাকে না, কিন্তু তোমার ক্লাস এখনো গ্যাপ রয়েছে, তো আমাদের সেই স্যার কি করে জানো তো, তার নিজস্ব ক্লাস তো আছেই, বাকি যে ক্লাসগুলো পড়ে রয়েছে সেখানে নিজের নামটা লিখে নেয়, নিয়ে ক্লাসে যায়। এই ভাবো মানসিকতা। তুমি 10টা 5টা বলছিলে না কিছুক্ষণ আগে, তো 10টা 5টা কি এটা হয় তুমি বলো? আচ্ছা তুমি বলো তো, আমরা ছেলেদের নাটক করাই, থিয়েটার করাই, আমরা শর্ট ফিল্ম বানাই, আমরা খেলতে যাই, আমাদের বিভিন্ন রকমের খেলার বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যাই, আমরা কুইজ কম্পিটিশনে যাই, সারা বাংলায় আমরা ইন্টারন্যাশনাল লেভেলেও যাই। তো সেই যে শিক্ষক নিয়ে যান, যে শিক্ষক বা শিক্ষিকা নিয়ে যান, তার তো 24 ঘন্টায় ডিউটি থাকে। ধরো আমরা ট্যুরে যাচ্ছি, 7 দিন বেড়াতে যাচ্ছি এক্সকারশনে, আমাদের কিন্তু 24 ঘন্টাই আমাদের ডিউটি থাকে। ওরা খাচ্ছে, ওরা ঘুমাচ্ছে, ঘুমার সময় আবার ডিউটি থাকে, আবার ডিউটি ভাগ করা থাকে। তুমি 12টা থেকে 3টে পর্যন্ত তুমি দেবে, 3টের পরে আমি ডিউটি দেবো, কেন ওরাদের কিছু যদি হয়, এতগুলো দায়িত্ব নিয়ে যাচ্ছি। তো শিক্ষক শিক্ষিকাদের এরকম কোনো নিয়মে টাইমে বেঁধে দেওয়া যাবে না সময়। তাদের কাজ 24 আওয়ার্সের বেশি যদি থাকে, আমি জানি না আছে কিনা, থাকলে তাই। এবার একটু তোমার কাছ থেকে আমি যেটা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করবো ইনফ্যাক্ট, সেটা হচ্ছে কি যে একটা ছাত্রছাত্রীর দিনের একটা বেশিরভাগ সময়টাই তো স্কুলে কাটে, মানে 10টা থেকে 4টে 4:30 অবধি একটা বছরের, মাসের, দিনের একটা বড় অংশ তোমাদের সঙ্গে কাটে। তো হয় না এখন যেগুলো এত কমপ্লিসিটি রিলেশনের মধ্যে, তো বাচ্চারাও বিভিন্ন বয়সে, একদম ছোট বয়সে বিভিন্ন ডিপ্রেশনের মধ্যে চলে যায় আর কি। তো সেইগুলো তোমরা ইন্ডিভিজুয়ালভাবে আইডেন্টিফাই করতে পারো যে ক্লাসে তোমার 60টা বাচ্চা আছে, তার মধ্যে 2টো বাচ্চা একটু মেন্টাল ডিস্টারবেন্স ফিল করছে বা হতে পারে, বা ওই রকম সিমটম দেখা যাচ্ছে, এগুলো কি তোমরা আইডেন্টিফাই করতে পারো? মানে অতটা পার্সোনাল হওয়ার সুযোগ আছে? অবশ্যই আছে, আমরা পারি এটা করতে এবং আমরা করিও এটা। আচ্ছা, সেটা হচ্ছে ক্লাসে যে পিছিয়ে পড়ছে বা মানসিক দিক থেকে একটু পিছিয়ে আছে, বা কোনো রকম কোনো সাইলেন্ট রয়েছে, বাড়িতে অনেক রকমের সমস্যা আছে, সেই সব সমস্যা তার উপর প্রভাব পড়েছে বলে সে সাইলেন্ট আছে, বা আমার সাথে সেই ইন্টারাকশনটা ভালো আসছে না তার, বা চার্জ নয়, মানে অন্য দিন যেরকম তাকে পাই আজকে তাকে পাচ্ছি না, তো আমরা ধরে ফেলি তাকে, তখন জিজ্ঞাসা করি তুলে কি হলো, কি তোর কি সমস্যা। তখন ধরো খুব যদি ব্যক্তিগত খুব সমস্যা হয়, সবার সামনে শেয়ার করে না, তখন গিয়ে বাইরে পরে টিফিন আওয়ার্সে ডেকে নিয়ে বলে, স্যার একটা কথা আছে বলবো, আমাদের এই সমস্যা স্যার, এই প্রবলেম হয়েছে। তখন আমরা আস্তে আস্তে বুঝি, তারপরে সেটা নিয়ে আমরা আলোচনা করি, তাকে সে তার উত্তরণের পথ খুঁজি,
এবং খুঁজে তাকে সেই জায়গাটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু এটা করি, এবং আমার মনে হয় অনেক শিক্ষকরাই আমার মতন এরকম করেন, যে আলাদা করে যে তুমি তো বললে 60টা বাচ্চা, তার থেকেও বেশি বাচ্চা আমার স্কুলে। আমার একটা ক্লাসে প্রায় 75 জন করে বাচ্চা থাকে। আচ্ছা, প্রায় আমার প্রায় 1200 মতো স্ট্রেংথ আছে কলকাতার মতো স্কুলে। ফলে সেইখানে তো স্কুলের স্টুডেন্টের চাপ, আমার ঘরের সংখ্যা কম, বেঞ্চের সংখ্যা কম। যদিও আমরা সাহায্য চাইছি, পাচ্ছি এখন, আরও দরকার আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলি, এই ধরনের স্টুডেন্টকে আমরা ধরে ফেলি, এবং ওরাও চায় যে ইন্টারাকশন করে স্যারদের কাছে। ওই যে কোন স্যার আগে বললাম, যে স্যারের সাথে ওদের সম্পর্ক খুব ভালো, সরি, যে সম্পর্কটা খুব ভালো বলে তখন ও বলতেই চায় যে আমার এই প্রবলেম হয়েছে। এইরকম নয় যে সবসময় বলে, তা নয়, জিজ্ঞাসা করার পরে বলে। কেউ হয়তো এসে সরাসরি বললো, কেউ হয়তো এসে অনেক বলার পরে তারপর বললো স্যার একটা কথা আছে, পরে বলবো। এইভাবে আমরা ধরে ফেলি, তারপরে আস্তে আস্তে তার উত্তরণের জায়গাটা খুঁজি, ওর অভিভাবককে ডাকি, ডাকার পরে কি হয়েছে এটা শোনার পরে একটা ইন্টারাকশনের মাধ্যমে একটা সলিউশনে আমরা আসি, এবং যে কারণে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমি মনে করি যে এরকম করলেই কিন্তু সম্পর্কটা গড়ে ওঠে। আর সম্পর্ক যখনই গড়ে উঠবে, তখনই আমার ছাত্র, আমার ছেলে, মানে সেকেন্ড ফাদার, বুঝলে তো, মা বাবার পরেই আমরা। ফলে সেই ক্ষেত্রে মনে হয় যে ওরাও সেই জায়গাটা পায়, আস্থা পায়, যে এই শিক্ষকের কাছে আমি বললে আমি আস্থা পাই যে আমি পাবো, আমার সলিউশনটা পাবো, আমার প্রবলেমের সলভ হয়ে যাবে। সেইভাবে ওরা আমাদের কাছে আসে, আমরা ডেফিনেটলি এইগুলো ধরে ফেলি সব, এবং আমরা করিও, আমাদের স্কুল করে অন্তত। আর একটা জিনিস আমার যেটা মানে জানার ইচ্ছে, জানতে চাই আর কি, সেটা হচ্ছে কি যে এই মা বাবা দুজনই কোনো একটা জব করেন, বা বাচ্চাটি এই যে বাড়িতে লোনলিনেস ফিল করছে বাচ্চাটা, বা ওই ফ্যামিলি অ্যাটমসফিয়ারে বড় হয়ে ওঠার সুযোগটা আগের থেকে অনেক কম। নিউক্লিয়ার ফ্যামিলি যেহেতু, মা বাবা, এই ওরিয়েন্টেশনই তো অনেক বেশি আমাদের, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে। ইনফ্যাক্ট আমার বাড়িতেই আছে, আমরা দুইজনই, আমার মিসেসও মানে শিক্ষকতা করেন, ফলে আমরা দুইজনেই চলে যাই, বাচ্চাটা স্কুলে যায়, স্কুলের পরে এসে আমাদের পায় না, অনেকক্ষণ পরে পায়। আমার মিসেস আসেন তার অনেকক্ষণ পরে, কিছুক্ষণ বলা ভুল বললাম, অনেকক্ষণ পরে আমি বাড়িতে আসি। ফলে যে দীর্ঘটা সময় ও মা বাবাকে পায় না, এটা তো একটা হয়, একটা প্রবলেম তো থাকেই। আমাদের সময় কি হতো সেটা বললে হবে না, সময় আগে কি হতো সেটা বললে হবে না। আজকের পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এখন কিন্তু সোশিও ইকোনমিক্যাল যে ব্যাপারগুলো আছে, এখনকার সমাজ আগের মতো ভাবলে হবে না যে আগে এই হতো বলে এখন এরকম হয় কি, এরকম আগের চিত্র আর এই চিত্রটা আকাশ পাতাল তফাৎ। আমার নিজের পরিবারের থেকে আমি দেখি যে আমার সন্তান অনেক দিক থেকে অনেক কিছুই পায় না, অনেক থেকে বঞ্চিত। আমরা সেই রাত্রে যাই, তারপরে সে তার স্কুলের চাপ থাকে, তার টিউশন পড়া থাকে, তারপরে অনেক পরে তার সাথে আমরা ইন্টারাকশনের সময় পাই, সে অল্প সময়। ভোরবেলা উঠে সেই স্কুলে আগে বেরিয়ে যায়, তারপরে আমি বেরিয়ে যাই, তারপরে আমার মিসেস বেরিয়ে যায়, মানে ওর মা বেরিয়ে যায়। ফলে সবাই বেরিয়ে যাচ্ছি আমরা, সবাই জানি একটা যন্ত্রের মতো আমরা চলছি। ফলে সত্যি ওর ক্ষেত্রে সেটা সত্যি একটা ইয়ে হয়। আমাদের ক্ষেত্রে আমার মা বাবা যেহেতু হাউসওয়াইফ, বাবা সার্ভিস করতেন, মা হাউসওয়াইফ, ফলে মাকে আমরা সবসময় পেয়েছি, কিন্তু আমার সন্তান তো পাচ্ছে না। কিন্তু এই সিস্টেমের মধ্যেই বড় হচ্ছে, সবাই বড় হচ্ছে। এটার জন্য কি আলাদা একটা যে কেয়ার, মানে আলাদা, এটার জন্য আলাদা কেয়ার নিতে গেলে কিন্তু সমস্যা হয়, কারণ আলাদা কেয়ার করতে গেলে তো সেই আলাদা কেয়ারের প্রশ্ন আসলেই কিন্তু বাচ্চা বিগড়েও যেতে পারে। ব্যালেন্স করতে, যে আমি যদি বেশি করে আবার আমি বেশি নজর দিতে পারলে বেশি নজরে আবার খারাপ হয়ে যায়। নর্মাল বাচ্চাদের মতোই আমি বলি, বাচ্চাদের মতোই বাড়তে দেওয়া উচিত, শুধু একটু গাইডেন্সটা রাখার দরকার। এখন সত্যি বলে আমার ক্ষেত্রে আমি পারি না, আমি স্বীকারই করে নিলাম যে আমার ক্ষেত্রে আমার বাচ্চাকে আমি সেইভাবে গাইডেন্স দিতে পারি না যতটা ওর মা দিয়ে দেয়। আমি পারি না, কেন আমার অনেক দূরে স্কুল, আমি পরের দিকে যাই, দেখা যায় তখন ও ক্লান্ত, তখন ওকে যদি আমি বলি আয় তোকে আমি জিওগ্রাফি পড়াবো, তখন ও আসে, কিন্তু সেই এনার্জি দিয়ে আসে না, তাকে পড়তে হয়, পড়ার চাপে সে পড়ে। সেটাও তো ঠিক নয়, না সেটাও ঠিক নয়, সেটাও ঠিক নয়, মানে বোঝা হয়, ওর ক্ষেত্রে বোঝা হয়। আমি ওর জায়গায় বুঝি, আমি কিন্তু ওইভাবে বড় হইনি, ও কিন্তু ওর মতন করে বড় হচ্ছে। আমি কিন্তু ওইভাবে ওইরকমভাবে এই সিস্টেমের মধ্যে, এই জাতাকলের মধ্যে আমি বড় হইনি। ফলে আমার বড় হওয়াটা
ওর সাথে মিলবে না। আমি কি করতাম, আমি এইভাবে পড়তাম, আমি ওর পরে চাপিয়েও দিই না। কিন্তু সমর, আমি তোমাকে বলছি সত্যি, এটা আমি বলতে মানে অস্বীকারের জায়গা নেই, আমি সত্যিকারের বা আমরা সত্যিকারই আমাদের সন্তানের দিকে খুবই কম সময় দিই। যতটা সময় দেওয়ার দরকার এই বয়সে, ওর বয়সে, ততটা আমরা দিতে পারি না। আমার মনে হয় আমার মতো যারা মা বাবা আছেন, প্যারেন্টস, তারাও আমার সাথে একই কথাই ভাববেন। তারা সত্যিই, আমরা যারা চাকরি করেন, যারা বাইরে যান, তারা তাদের বাচ্চার ক্ষেত্রে সেই একই রকমের হয়। আরেকটা জিনিস যেটা খুব মানে মা বাবার ইচ্ছেটা প্রকারান্তরে আমরা হয়তো কোনো আলোচনা সভায় মানে পাবলিকলি বলছি যে আমি আমার ছেলে মেয়েকে বড় হয়ে যা হতে চায়, অত বেশি লিবারেল দেখানোর জন্য আমরা হয়তো বলি যে ওরা ওদের মতো করতে পারে। কিন্তু একটু যদি সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিচার করি, তাহলে দেখব যে প্রকারান্তরে আমরা সেই দিকেই চালিত করছি যে আমার নাচ করতে ভালো লাগতো, তো বাচ্চাটিকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দিলাম, বাবার খেলতে ভালো লাগতো বা ওই দিকে। মানে আমি বলছি যে আমি চাই আমার বাচ্চা তার মতো করে বড় হোক, সে তার মতো করে ভাবুক, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের মনে হয় এটা থাকে যে আমি যেটা হতে পারিনি, বাচ্চাটাকে ওই দিকে খানিকটা পুশ করতে থাকি। সত্যি কথাই বলেছো তুমি, পুশ করতে থাকি। এটাই চিত্র, এটাই সিনারি। কারণ তুমি যেটা বলেছো এটা একদম সত্য কথা। কে মানুক না মানুক কিছু আসে যায় না। কারণ কি, সত্যি আমরা চাপিয়ে দেওয়ার একটা রাজনীতি করি বাচ্চাদের সাথে, যে এটা তোকে হতেই হবে। বা আমাদের একটা পাশের বাড়ির বা রেফারেন্স থাকি যে তোর ও পারে, তুই কেন পারিস না, তোর পারতেই হবে, তোকে এই হতেই হবে, নাহলে আমার প্রেস্টিজ থাকবে না। এটা সমাজের ছবি, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। এটা মেরে কেটে কয়েকজন হয়তো এর ব্যতিক্রমে হতে পারে, কিন্তু ওভারঅল অধিকাংশ ক্ষেত্রে সে বলুক বা না বলুক, আমি বলবো যে প্রত্যেকেই চাপিয়ে দেওয়ার রাজনীতিটাই আমরা করি। মানে তোমাদের তো প্যারেন্ট টিচার মিটিংয়ে এই মাইন্ডসেট আপগুলো তো তোমরা দেখতে পাও, সূক্ষ্মভাবে থাকলেও কিন্তু আছে তো এইগুলো। মানে হ্যাঁ, প্রচুর প্রবলেম আছে এখন। কেন তো ছাত্রদের বা ছাত্রীদের, স্টুডেন্টের যে কত রকমের প্রবলেম আছে সমর, সেই প্রবলেমগুলো ওরা কার সাথে ডিসকাস করবে? বন্ধু, ওর ক্লোজ বন্ধু। এবার বন্ধুদের কাছে সবকটা আলোচনা করতে পারে না, তাহলে কি হবে? মা অথবা বাবা, যে ফেভারিট হয় বেশি, যে ফেভারিটটা থাকে, মা ভালো, কারো কাছে মা ভালো লাগে, কারো কাছে বাবা বাবাকে ভয় পায়, কারো আবার মাকে ভয় পায়, বাবাকে বন্ধুর মতো ভাবে। এটা তো হতেই পারে। এবং তাকে সে শেয়ার করে বা পূর্ণ শেয়ার করতেও পারে, নাও পারে। চাইল্ড সাইকোলজি বোঝা, আমার মনে করে, আমি এই এত বছর শিক্ষকতা করে আমি এটা বুঝতে পেরেছি যে চাইল্ড সাইকোলজি বোঝা অত সোজা নয়। ওই সাইকোলজি বুঝে এগিয়ে যাওয়া বা তাকে তার সলিউশন দেওয়া, এটা খুবই কঠিন ব্যাপার। আর একটা যেটা, এই যে একটু যদি মানে একটা বাচ্চাকে আরেকটু হেলদিভাবে বেড়ে ওঠাতে, এই যে ঠাকুমা দাদু, আমরা যদি একটু একান্নবর্তী ফ্যামিলিতে থাকতাম, তাহলে কি আমাদের ভবিষ্যৎটা কি আরেকটু অন্যরকম হতো, আরেকটু বেশি ভালো? দেখো, আমরা তো তাই মানুষ হয়ে এসেছি না, তুমিও তাই, আমিও তাই। আমরা তাই মানুষ। একান্নবর্তী পরিবারে অনেক সুবিধা আছে, সুবিধাটাই আমি ধরি, আমি অসুবিধা আলোচনা, নেগেটিভ আলোচনা করছি না। একান্নবর্তীতে অনেক সুবিধা এটা আছে যে বেড়ে ওঠে কি সুন্দর সবার মধ্য থেকে, আর শিক্ষাটা পায় সবার মধ্য থেকে, মামা, কাকা, জ্যাঠা, জেঠি, ভাই, বোন, অনেকগুলো ভাই, অনেকগুলো মাসির ছেলে, কাকার ছেলে, যে কত ইন্টারেকশন, কত আত্মীয়তা, প্রত্যেকের মধ্যে মেলবন্ধন, এই যে রাখি বন্ধন, এই যে পুজো, এই যে ভাইফোঁটা, এই যে কত রকমের উৎসবের মধ্য দিয়ে ইন্টারাকশন বেড়ে ওঠা একান্নবর্তী পরিবারে। এখন এই একা একা সবাই জানি কোথায়, একাই সব কিছু, মানে কোথাও জানি মনে হয় দিনের শেষে অ্যালোন, সে বাচ্চাটাও অ্যালোন, মা বাবাও অ্যালোন, এরকম কোনো আইসোলেটেড হয়ে এরকমভাবে বেড়ে উঠছে সবাই, উঠছে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না, কিন্তু সাকসেস রেটটা, আমার মনে হয় সাকসেস রেটটা ওই লেভেলটা ক্রস করেনি। আমার মনে হয় একান্নবর্তী পরিবারের এখনও প্রয়োজন আছে। আমি কিছু ছেলে মেয়েদের অ্যাক্টিংয়ের ক্লাসে দু একদিন আমি অ্যাটেন্ড করেছি, সেখানে গিয়ে দেখেছি, আমি জিজ্ঞেস করেছি তুই বাইরে খেলতে যাস? না। মাঠে কে নিয়ে যাবে? স্কুলে খেলি আমি। স্কুলে তো একটা নির্দিষ্ট সময় আছে খেলার, তার বাইরে তো হয় না। কিন্তু হচ্ছে কি, 4টে 5টা 6টা বা 10টা বাচ্চা একসঙ্গে খেললে
তাদের যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা ডেভেলপড হয়, কোনগুলো বাবা মার কাছ থেকে লুকাতে হবে, কোনটা তৈরি করতে হবে, মানে কোনটা বাবা মাকে বলতে হবে, বা কোন আলোচনাটা লুকিয়ে করা উচিত, কোন আলোচনাটা সবার সামনে করতে পারবো, আজকে একজন বন্ধুর সঙ্গে মারামারি করে কালকে সেই বন্ধুকে কিভাবে আপন করে নিতে হবে, এই যে স্বাভাবিক প্রসেসে বেড়ে ওঠার যে একটা খেলার মাঠে হয়, সেইটা তো পাচ্ছে না, মানে বাচ্চারা কোনোভাবেই পাচ্ছে না। ফলে মেন্টাল গ্রোথটা কি একটু মানে একটু অন্যভাবে বাচ্চাদের মেন্টাল গ্রোথটা, সত্যি বাচ্চাদের মেন্টাল গ্রোথটা অনেকটাই কমে আসছে। মানে তারা সত্যিকারে ব্যালেন্সের অভাব তাদের, সামঞ্জস্যটা কোথাও জানি হারিয়ে যাচ্ছে তাদের, এবং এটা দিনকে দিন বাড়ছে, কমছে না, বেড়েই যাচ্ছে। একটা চাইল্ডের যেভাবে বেড়ে ওঠার কথা, সত্যিকারে মানে আমরা বলতে পারি যে না, বাড়ছে না। যদি বাড়ছে তাহলে জোর করে বাড়ছে, জোর করে চালানো হচ্ছে। জোর করে চালানোর এই সিস্টেমটা কিন্তু ফিউচারে গিয়ে আমার কি দাঁড়াবে আমি জানি না। তাই আমি সবাইকেই বলি, আমি নিজেকে তো ফিল করি, সবাইকেই বলি যে জোর করে চাইল্ডের পরে, বাচ্চার পরে জোর করে কিছু ফলাতে যেও না, তাতে হিতে বিপরীতই হবে। সেক্ষেত্রে ওই যে তুমি বলছিলে না কিছু নাকি যে আপনভাবে বেড়ে ওঠে, তো আপনভাবে বেড়ে উঠুক, বাকিটা গাইডেন্স রইল, তাতে আমার মনে হয় ফিউচারটা ভালো হবে। আর না হলে তুমি যদি যন্ত্রের মতো তাকে তৈরি করো, একদিন সে যান্ত্রিক হয়ে যাবে। একটা বোধহয় রিপোর্ট এর মধ্যে বেরিয়ে গেছে, সেটা নিয়ে খুব আলোচনা হয়েছে। রিপোর্টটা কার আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। সেখানে একটা রিপোর্টে বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিপোর্ট, যেখানে বলছে 2জন কলেজ পাস আউট বাচ্চার মধ্যে একজন তার এমন কোনো স্কিল নেই যাকে প্রফেশনালি হায়ার করা যেতে পারে। মানে হচ্ছে 50% আমাদের যে পড়াশুনো কলেজ পাস আউট করা ছেলেদের, সেই এডুকেশনটা কোনো কাজেই লাগছে না। বুঝলাম। কিন্তু সে তো একটা ডিগ্রি হোল্ড করছে, বিএ, বিএসসি, এমএসসি। না, আমি আবারও বলছি তোমাকে, কোনো কিছু ডিগ্রি হোল্ড করা না, বা এডুকেশন আপডেট হয়ে যাওয়া, তার সাথে এই মানসিক যে উন্নতি, সেটা ব্যালেন্স নাও হতে পারে। যে পড়াশোনা বিশাল করেছে বলে পিএইচডি ধরে ফেলেছে, পিএইচডি করে ফেলেছে, তাতেও যে তার মানসিক ব্যালেন্সটা ঠিক আছে, তার পরিবারের সাথে তার যোগাযোগ ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে হয় না, অধিকাংশ ক্ষেত্রে কমে আসছে আস্তে আস্তে। আমি মনে করি যে যে আরো বেশি ইন্টারাকশন দরকার বাচ্চাদের সাথে। এখন যে সিলেবাসটা আছে, একটা বাচ্চাকে ঠিকঠাক বড় হওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, মানে সোকল্ড ওই শিক্ষিত, কোন সিলেবাসটা চাইছো এখন? মানে সরকারি সিলেবাসটা নাকি বেসরকারি সিলেবাসটা? সরকারি সিলেবাসটা যেটা আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপেক্টে দেখলে বেশি সংখ্যক মানুষ সরকারি স্কুলে পড়ে, সরকারি এবং সরকারি পোষিত স্কুলে। হ্যাঁ, তো সেখানে আজকের দিনে যে সিলেবাসটা আছে, একটা মানুষের সর্বাঙ্গীন বিকাশ এবং পড়াশোনার যে স্কিল, একটা মানুষ পড়াশোনা করলে যে স্কিলটা অর্জন করা উচিত, আজকের সিলেবাসে কি সেটা ঠিকঠাক? এখন তুমি যেটা বলছো যে এই বর্তমান তোমার প্রশ্নটা আছে এই যে এই সিলেবাসটা ছেলেপেলের জন্য, চাইল্ডের জন্য ব্যালেন্স কিনা বা ঠিকঠাক আছে কিনা, মানুষের সর্বাঙ্গীন বিকাশের জন্য ঠিকঠাক। সর্বাঙ্গীন বিকাশের জন্য একদম আমি মনে করি এই এখন সিলেবাসটা অনেক কমিয়ে দিয়েছে, অনেক আপডেট হয়েছে। হ্যাঁ, তবে আগের সিলেবাসটা অনেক ভরাট ছিল, অনেক বেশি ভারী ছিল, অনেক বেশি নলেজ ওরিয়েন্টেড ছিল। এখনও নলেজ ওরিয়েন্টেড আছে, কিন্তু হালকা আছে, বিষয়টা অনেকটা হালকা আছে। সেক্ষেত্রে আমি বলবো সিলেবাস কমিয়ে দিয়ে ছাত্রদের চাপ কমিয়েছে, বোঝা কমিয়েছে, কিন্তু কোথাও জানি আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি বলি, কোথাও মনে হচ্ছে সিলেবাসটা আর একটু পাওয়ারফুল হলে ভালো হতো, মানে ভেতরে আর একটু কন্টেন্টটা যদি জোরালো থাকতো তাহলে আরো ভালো হতো। মানে আমি বলছি কি, কন্টেন্টের একটু আরো ডিটেইলিংটা আর কি, বিষয়টা ডিটেইলিংটা কমে আসে। মানে আমি বোঝা কমাতে গিয়ে যদি আমি কন্টেন্ট থেকে একটু সরে আসি, হালকা করে দিই কন্টেন্টটা, তাহলে বিষয়টা মানে তাহলে কম কম জানলাম, জানাটা হালকা হালকা হলো। আমি চাইছি যে একটু ডেপথে যেতে পারছি না, উপর দিয়ে ছড়ে গেলাম, কিন্তু ভেতরটাই আমি চাই, আমি 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 সমস্যার কেন্দ্রেতে যেতে পারলাম না, সমস্যার উপর দিয়ে কোনো রকম সলভ করে বেরিয়ে চলে গেলাম। এইটাই সিলেবাস এখন। আমি চাই যে এই সিলেবাসটা ঠিকই আছে, কিন্তু ওই একটু কোথাও 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 কোনো সমস্যা আছে। স্কুলটা অ্যাটেন্ড করার পরেও টিউশন কেন প্রয়োজন? তো বিশাল বড় সমস্যা এটা, এটা একটা জ্বলন্ত বিষয় যে টিউশনের সাথে
দুটো কথা বলি, টিউশনটা দুটো কথা বলি। এটা আছে যে শিক্ষকরাই পড়াবেন, সে টিউশনই পড়ান আর সরকারি স্কুলে পড়ান। এবারে গভর্নমেন্টের রুলস আছে, সরকারি স্কুলে পড়ালে বা সরকারি পোষিত স্কুলে পড়ালে তো টিউশন করা যাবে না, এটা গভর্নমেন্টের রুলস আছে। কিন্তু তার জন্য পরিকাঠামো দরকার। পরিকাঠামোটা এটাই যে তাকে নজরদারি করার পরিকাঠামো দরকার আছে। এখন প্রশ্ন আছে যে ক্লাসে যদি পড়ায় স্যার ঠিকঠাক মতো যদি প্র্যাকটিক্যাল করায়, ঠিকঠাক মতো যদি সব কিছু হয়, তাহলে আমার মনে হয় কি বাইরে কি টিউশন দেওয়ার প্রয়োজন আছে? এবার তুমি বলবে যে, বা তোমরা বলবে, এত ছাত্রকে বোঝানো, ওই সময় প্র্যাকটিক্যাল, ওই সময় থিওরি, ওখানে বাইরে স্পেশাল জনের দরকার ভালো রেজাল্টের জন্য। এখন অভিভাবক চাইতেই পারে তার স্টুডেন্টকে, তার ছাত্রকে ভালো আর একটু পড়িয়ে, স্পেশালি দিয়ে পড়িয়ে আরও বেশি ভালো নাম্বার পাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। তার চাওয়ার এখানে কোনো অপরাধ নেই, চাইতেই পারে। এখন সেক্ষেত্রে তিনি যাকে টিউটর হিসাবে গ্রহণ করবেন, তিনি সেটা স্কুলের শিক্ষককে গ্রহণ করেছেন নাকি স্কুলের শিক্ষক যিনি নন তাকে গ্রহণ করেছেন, এটা সম্পূর্ণ ব্যাপার অভিভাবকের উপর নির্ভর করে। অভিভাবক কাকে বিবেচনা করেছেন। অভিভাবক যদি মনে করেন যে না আমি স্কুলের টিচারদের পড়াবো না, তাহলে ভালো। তাহলে আমি আরেকটা জিনিস যেটা জানতে চাইছি, মানে স্কুলের পড়াশোনাটা কি এখন এই পর্যায়ে আছে? যদি আমি চাই যে আমি আমার বাচ্চাকে শুধুমাত্র স্কুলের উপর ছেড়ে রাখবো, আমি আলাদা করে কোনো টিউশন পড়াবো না, তাহলে সে কি মানে তার সাকসেস হওয়ার রেট একদম দায়িত্ব নিয়ে বলছি। সমগ্র পশ্চিমবাংলায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, মফস্বলে এখনও বাচ্চারা অনেকেই খেতে পায় না, যদিও মিড ডে মিল চালু আছে, তবুও অনেক যে পরিবারতে আসে ফার্স্ট জেনারেশন হয়তো এসছে পড়াশোনা, তাদের বলছি আমরা, কয়টা টিউশন দিয়ে পড়তে পারে বলো তো? তারা কিন্তু স্কুলের পরে নির্ভর করেই পড়ে এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে, 1 থেকে 10-এর মধ্যে স্থান করছে, 1 থেকে 20-এর মধ্যে স্থান করছে। টিউটর আছে, তাদের জিজ্ঞাসা করো, স্কুলের স্যারাই সাহায্য করছে বেশিরভাগ, স্পেশালভাবে আলাদা করে ডেকে নিয়ে। আমরা যেমন আমাদের স্কুলের ক্ষেত্রে বলি যে আমরা গরমের ছুটিতে স্পেশালভাবে ক্লাস করেছি। আমরা ছুটির পরে মানে 4:30-এর পরেও কিন্তু আমাদের স্পেশাল ক্লাস চলে। আমাদের কিছু কিছু স্যার ম্যাডাম আছেন তারা নিয়মিত ক্লাস করান স্পেশালভাবে। আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসে, টেস্টের পরে আমরা ওদের স্পেশালভাবে আমরা কয়েকটা দিন ক্লাস করাই, মানে টেস্টের পরে ওদের নামে স্পেশাল যে রেজাল্টটা ভালো হয়। তাহলে এই যে এইখানে যখন ছেলেরা ভালো রেজাল্ট পায় বা স্টুডেন্টরা যখন ভালো রেজাল্ট পায়, তখন তারা বলে যে আমরা স্কুলে সাহায্য পেয়েছি। তা আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে এখনও অধিকাংশই সবাই টিউশন পায় না, সবাই টিউশনে যাওয়ার টাকা নেই। সেই কারণে তোমাকে বলছি, সবাই স্কুলের শিক্ষকের উপরেই ভরসা করে আছে এবং থাকবে। এবং স্কুলের শিক্ষকের উপরে ভরসা করলে আমার মনে হয় যে আর কোনো শিক্ষকের প্রয়োজন হয় না। সেই ছাত্রকেও নিতে হবে যে এই তো আমার জায়গা, আর কোনো জায়গা নেই। তা তোমাকে যদি আমি বলি যে আর তোমার কোনো অঙ্ক টিচার আমি দিতে পারবো না, তুমি তখন স্কুলের স্যারের উপরে বেস করে চলে যাবে। তুমি তখন স্কুলের স্যারের কাছ থেকেই বলবে স্যার আমাকে এটা বুঝিয়ে দিন, বারবার বুঝিয়ে দিন। আমার মনে হয় না কোনো স্যারকে কোনো ছাত্র যদি বলে স্যার এটা আমি বুঝলাম না, আপনি আর একবার বুঝিয়ে দিন, সেই শিক্ষক বলবে না না আমার সময় নেই আমি পারবো না। আমার মনে হয় কোনো শিক্ষক এটা করবেন না, করেন না, দায়িত্ব নিয়ে বলছি। তাহলে কি দাঁড়ালো যে অধিকাংশ পশ্চিমবাংলার এখনও যে সমস্ত জায়গা আছে যেখানে টিউশন বলে কিছু নেই, ছাত্ররা স্কুলের উপরে নির্ভর করেই চলে। আমিও মনে করি ব্যক্তিগতভাবে, এবং সবাই তোমাদেরও বলছি, সেটা হচ্ছে যে যে দরকার কি টিউশন নেওয়ার দরকার কি? তুমি স্কুলের উপরেই ভরসা রাখো। এটা তো কখনো হতে পারে না যে একজন বাচ্চা যদি না বুঝতে পারে, সে একবার না একাধিক বারই তার টিচারের কাছে আসতে পারে। অবশ্যই সেই টিচার নিশ্চয়ই কোন সময় বা এখন কটা বাজে আমার পিরিয়ড আছে, বা ওই যে তোমাকে প্রথমে বলেছিলাম শিক্ষকদের 24 ঘন্টা ডিউটি, শিক্ষকদের কোনো 10টা-5টা হয় না। ওই যে কোনো ছাত্র যদি কোনো প্রবলেম নিয়ে আসে, আজকে হবে না কালকে, বা আজকে আমার সময় নেই পারবো না, এইরকম করে না, বা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে এই ছাত্রটা এসছে, তারা তো আগ্রহটা বোঝে, স্যাররা বোঝেন, কখনোই করে না। আমার তো মনে হয় কেউ করেন না। সোশ্যাল মিডিয়াটা, কারণ এই ছোট বাচ্চারা সবার হাতে ফোন চলে এসছে, স্মার্টফোন চলে এসছে, গভর্নমেন্টের স্মার্টফোন দিচ্ছে, হ্যাঁ, নেটের অ্যাক্সেস তো গভর্নমেন্টই তো স্মার্টফোন দিচ্ছে। হ্যাঁ, এটাতে মানে ডাইভার্ট হয়ে যাওয়ার কতটা? না, ডাইভার্ট হয়ে যাওয়ার চান্সেস নেই। শোনো, সব কিছুরই মিসইউজ হয়, ইউজ অ্যান্ড মিসইউজ সব কিছুরই থাকে।
এবারে মোবাইলের মিসইউজ আছে, সে যে ছেলেটি ব্যবহার করছে সে জানে, এবং তার গার্জিয়ান জানে, তার আমরা জানি। এবারে সে যদি মিসইউজ তো করতেই পারে, চাইলে এক বাটন টিপলে তো এখন নেটের দুনিয়া সব চলে আসতে পারে। এবার সে কোন দিকে যাবে তাকে ভাবতে হবে, তার পরিবার ভাববে, তার ছাত্র বা সে শিক্ষক ভাববেন যে সে আদৌ কোন দিকে যাচ্ছে। তো আমার মনে হয় যে ওর সংখ্যা খুবই কম, কারণ সে যদি সত্যিকারে উচ্ছনে যাওয়ার জায়গায় থাকে তা উচ্ছনে তো নেটে কেন যাবে, অন্য অন্য জায়গায় উচ্ছনে যাওয়ার অনেক রাস্তা আছে এই মুহূর্তে। শুধু ওই নেটের দোষ দিলে হবে না, বা ওই স্মার্টফোনের দোষ দিলে হবে না। সেই জন্য আমি বলি যে স্মার্টফোন থেকে অনেক কিছু শেখার জায়গা আছে, গুগল থেকে অনেক কিছু শেখার জায়গা আছে, অনেক কিছু কাজে লাগে, অনেক অজানা কোশ্চেনের সলভ হয়ে যায়। সেইটা আবার স্যারেদের কাছ থেকে রেকটিফাই করে নেওয়া হয় যে স্যার গুগল এটা বলছে, তাহলে এটা কি ঠিক? স্যার আবার বলে যায় হ্যাঁ ঠিক, বা এটা মনে হয় এরকম করলে ভালো হয়, ওই গুগলে যেটা আছে ওটা ঠিক না, আমি যেটা বলছি এটা দেখো। ফলে একটা ইন্টারাকশন হয়। তুমি বাজের দিকটা আগে ভাববে না, সবসময় পজিটিভ থিঙ্কিং, যে ঠিক আছে এটা ভালোর দিকে গভর্নমেন্ট যখন ছাত্রদের দিচ্ছে 10,000 আমি 12,000 গভর্নমেন্টের টাকা ফোনটার কথা বলছি না, আমি বলছি যে এই যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট, তারপরে কুরুচি কিছু মন্তব্য, তারপরে রিলস, যেগুলো তৎক্ষণাৎ আমাকে তোমাকে চেঞ্জ করে দিতে পারে। আমি ওটার পিছনেই, মানে আমরা ওখানে শুধু তুমি ওইটার দোষ দিও না সমর, ওটা দিয়েই তুমি উচ্ছন্নে যাবে ছাত্ররা নয়, উচ্ছন্নে যাওয়ার হাজার পথ আছে। তাই তুমি সোশ্যাল মিডিয়াকে দোষ দিয়ে একটা পার্টিকুলার সোশ্যাল মিডিয়ার পরে চেপে ওঠো না, কারণ তাহলে তো ভুল হবে, ডিসিশন নেওয়া ভুল হবে। আমি যদি উচ্ছন্নে যাই আমার অনেক রাস্তা আছে, তা আমি মিডিয়ার পরে সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের দোষ দেবো কেন? বলো আমার ইউজটা যদি সাকসেসফুল ঠিকঠাক হয়, আমার ইউজটা যদি আমার কাজে হয়, আমার পড়াশুনোর কাজে হয়, আমার ব্যক্তিগত আমার অজানাকে জানার জায়গা হয় ঠিকঠাক লিগালি, সেটা যদি হয় তাহলে আমি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, আমার মানসিক ঠিকঠাক থাকবে। আর না ইউজ করলে তো খারাপ হবেই, খারাপ হতে তো সবাই হতে পারে। আমি বললাম না, বিজ্ঞানের এই দানকে কখনো কুপথেও নিয়ে যেতে পারে, কখনো সুপথেও নিয়ে যেতে পারে। তার আমরা সবসময় পজিটিভ ভেবেই এগোবো। আজকে যারা তোমার স্টুডেন্ট, মানে তোমার প্রাক্তনীরা আছে, বর্তমান স্টুডেন্ট আছে, বা ভবিষ্যতে যারা তোমার স্টুডেন্ট হবে, মানে ছাত্র হবে, আর তাদের জন্য মোটামুটি তাদের কি করা উচিত, মানে কোন বিষয়ে? পড়াশুনোটা ঠিকঠাক করে করার জন্য বা একজন ভালো মানুষ হওয়ার জন্য 3-4টে একটু সংক্ষিপ্ত আকারে হতে পারে যে 4-5টা জিনিস সে ফলো করা উচিত তার একজন ভালো মানুষ হতে গেলে। একজন ভালো মানুষ হতে গেলে অনেকগুলো রাস্তা আছে। এবারে অনেক রাস্তা বলতে গেলে সারাদিন লেগে যাবে। এবারে ভালো রাস্তা সেই বুঝবে যে আমার কোন রাস্তায় গেলে ভালো আর কোন রাস্তায় গেলে খারাপ। এখন যারা ছোট বাচ্চা তারা তো ভালো খারাপের তাদের সেই বুদ্ধিটা হয়নি। যারা 11-12 পড়ে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়ছে তাদের সেই বোধটা এসে গেছে। তখন সেই জাজমেন্ট করবে তার বন্ধু বান্ধব, তার বন্ধু সার্কেল, তার আত্মীয় স্বজন, তার পরিবার, সে কোন পরিবার থেকে উঠে এসছে, বর্তমান সমাজ কেমন চলছে, তাকে বিবেচনা করতে হবে, তাকে এই লড়াইয়ে নামতে হবে। নেমে সেই ডিসিশন নেবে যে আমি ঠিক পথে যাচ্ছি না আমি বেঠিক পথে যাচ্ছি, অর্থাৎ আমার ওয়েটা ঠিক না বেঠিক। আমার মনে হয় তারপরে ছেড়ে দাও। আমরা বলে বারবার আমরা যদি বলি, ধরো একটা ছেলে বাইরে যাচ্ছে কাজে পড়তে, আমার ছেলেই ধরো যাচ্ছে বাইরে পড়তে, তারপর টিউশন পড়ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে বা কোনো জায়গায় কোর্স করছে, এবারে কত বিভিন্ন জায়গা আছে। এবার আমি ফোনে তাকে জর্জরিত করছি, কিরে তুই এখন কোথায় আছিস, কিরে তুই এখন কোথায় আছিস, এখন কোথায় আছিস, এই মুহূর্তে কোথায় আছিস। আমি যদি এইরকমভাবে তাকে বিব্রত করি তাহলে তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, ফলে সে এগোতে পারবে না, সে এই ফুলটা খুলতে পারবে না, বেশিরভাগ গার্জিয়ান এই পাপড়িটা খুলতে পারবে না। সেই কারণে তুমি নজরদারি রাখো, নজরদারি থাকুক, কিন্তু যাতে সে না বুঝতে পারে, তোমার গাইডেন্সটা থাকুক, তোমার আদরটা এইভাবেই থাকুক যাতে সে উচ্ছন্নে যা গেলেও তুমি ধরতে পারো, তাকে তুমি টেক আপ করতে পারো। সেইটাই আমার মনে হয় উচিত সব মা বাবা যদি এইভাবে প্ল্যানিং করে, সেই বাচ্চা আস্তে আস্তে ডেভেলপ হবে আমার মনে হয়। তো আলোচনার এই পর্বে আমরা তোমার লেখালেখি নিয়ে কথা বলব। তোমার বোধহয় একটা বই অলরেডি, একটা কবিতার বই রিলিজ হয়েছে, সেটা আর সেকেন্ড আর একটা চলছে তার কাজ, সম্ভবত এর পরের যে বুক ফেয়ার আসছে বইমেলা সেটাতে রিলিজ হবে। সেটা কি কবিতার? আচ্ছা। আর এটা নিয়ে তোমার যে বইটা রয়েছে, আমার কাছে রয়েছে বইটা, এটা হচ্ছে গিয়ে
দেখতে পাচ্ছিস? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সুরজিৎ নাগের ঝরা পাতা ভাঙা কলম, সুরজিৎ নাগ। এটা পাওয়া যাচ্ছে হচ্ছে গিয়ে পাতিরাম আর ধ্যানবিন্দুতে। এছাড়াও আর অনেক দোকানও। হ্যাঁ, আরও অন্যান্য জায়গায় পাওয়া যাবে। আপনারা যারা এই বইটিকে কিনতে চান, পড়তে চান, তারা পড়তেই পারেন, একবার কিনে দেখতে পারেন কি লিখেছেন আমাদের মাস্টারমশাই। তার আবেগ, তার ভালো লাগা, খারাপ লাগা সবটাই মনে হয় আমরা এটার মধ্যে পাবো। অবশ্যই। তো তুমি একটা সিনেমা করেছো, সে প্রচিত গুপ্তের কাহিনী অবলম্বনে, মিছিল বলে। তো ক্লাস 6, 7, 8 এদের জন্য তুমি জিওগ্রাফি বই লিখছিলে, কবিতা লিখছিলে। তো ফিল্ম ডিরেকশন কেন? মানে হঠাৎ করে কি মনে হলো যে ফিল্ম বানাবে, মানে সিনেমা কেন বানাবে? হঠাৎ করে কেউ হঠাৎ করে তো সিনেমায় আসতে পারে না। মানে ভাবনা চিন্তাটা কি করে এলো আর কি? দেখো, খুব ছোটবেলা থেকেই প্যাশন ছিল যে সিনেমা যখন দেখতাম খুব ছোটবেলায়, হয়তো তখন অত ভালো বুঝতাম না, কিন্তু মনে হতো যে ছবিটা কিভাবে হয়, মানে পেছনে আমি ভাবতাম আগে পেছনে, সত্যি এটা হাসির বিষয়, ছোটবেলায় খুব ভাবতাম যে হয়তো মনে হয় পর্দার পেছন থেকে কেউ হয়তো বলে দিচ্ছে কথাগুলো, গান হয়তো তারা গাইছে, লাইভ করছে এরকম। কিন্তু পরবর্তীকালে জানলাম যে ঘটনাটা এরকম নয়। তারপরে ভাবলাম যে এই যে ছবিগুলো চলছে, কীভাবে চলছে, মানে এটা জানার আগ্রহ, মানে কীরকম বলতে এটা ছবিটা কীভাবে বানায়, তারপরে কীভাবে হয়, একটা ছবি কীভাবে তৈরি হয়, এইটাতে আস্তে আস্তে পড়াশোনা শুরু হলো। ছোটোবেলায় এই আগ্রহটা ছিল। আর আমার একটা মানে মানে ভালো বলো খারাপ বলো, আমার একটা হবি বা নেশা, প্রচুর সিনেমা দেখার নেশা আমার। আচ্ছা, সব ধরনের সিনেমা, দেশি বিদেশি সব ধরনের সিনেমার কোনো, আমার ওই যে বলি না, সিনেমার কোনো জাত নেই, আমি সব ধরনের সিনেমা আমি দেখি, আমার খুব ভালো লাগে। আমি খুব ছোটোবেলার থেকেই সিনেমা মানে আমি ক্লাস 4-5 থেকে সিনেমার কথা বলছি। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখনও সিনেমা দেখছি। মানে সিনেমা দেখার তখন আমার মনে আছে যে তখন শনি রোববারে 2টো করে সিনেমা হতো, একটা হিন্দি একটা বাংলা। তারপরে চিত্রহার হতো বুধবারে, সেই সময়কার কথা বলছি আমি। তো সেই সময় ভাবতাম যে সিনেমাটা কীভাবে, না একটা প্যাশন ছিল। আর তাঁবুতে সিনেমা হতো, হল তো পরে এসছে, তাঁবুতে সিনেমা হতো বিভিন্ন শীতকালের সময় আমরা দেখতাম, 50 পয়সার টিকিটে আমরা দেখতাম তাঁবুতে সিনেমা। সেই সব দেখার পরে ওই একটা প্যাশন জন্মেছে এর ভিতরে যে সিনেমাটা বানায় কী করে। আমি না ওই যখন তাঁবুতে সিনেমাটা চলতো তখন ওই যে রিলটা ঘুরতো, সিনেমা দেখার থেকে আমার ওই রিলটা লাগাচ্ছে মেশিনে, তারপরে আলো দিয়ে চেক করছে, তারপরে ওই আলোটাকে পর্দায় সেট করলো, তারপরে একবার চালিয়ে দেখলো, তারপরে আমি আমার মানে সময়, মানে এটা হাসির মতো মনে হবে এখন, তখন কিন্তু হাসি ছিল না, যে সিনেমা, হ্যাঁ কিউরিওসিটি, যে সিনেমার কথাটা কোথায় থাকে, গানটা কোথায় থাকে, ডায়লগগুলো থাকে কোথায়। তো একদিন জিজ্ঞাসা করলাম যে করছিল, দাদা কথাগুলো কোথায় আছে রিলের? তখন ওই পাশে আছে। পাশে কোথায় থাকে? তখন ভাবতাম পাশে কি ছাপা থাকে? মানে এই ধরনের আমার ছোট ছোট কিউরিওসিটি ছিল সেই সময়। জানি না আমার মতো আরও যারা ফিল্ম মেকার, যারা ফিল্ম তৈরি করেছেন, তাদেরও এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা। আমার কিন্তু এটা অকপট স্বীকার করলাম যে এরকম মনে হতো। তারপরে আস্তে আস্তে ফিল্ম নিয়ে পড়াশুনো করলাম, একটা ইনস্টিটিউশন থেকে পড়লাম, পড়ার পরে তারপরে শর্ট ফিল্মে হাত দিলাম। তারপরে শর্ট ফিল্ম থেকে করতে করতে মনে হলো যে একটা ছবি করব। আর প্রচেতগুপ্ত তো আমি জানি ভীষণ একটা বড় মাপের এই মুহূর্তে একটা সাহিত্যিক, এই মুহূর্তে না আমার মনে হয় সর্বকালে সেরা হবেন, ভবিষ্যতেও তার নাম উজ্জ্বল হয়ে থাকবে। উনি এই মাপের এত বড় উনি লেখক। তো সেই প্রচেতগুপ্তর লেখা মিছিল দেশে এটা বেরিয়েছিল, এটা দেশ পত্রিকায়। তো সেই দেশ পত্রিকায় পড়লাম মিছিলের গল্পটা, করে তখন ভেবেছিলাম যে এই গল্পটা দিয়ে ছবি বানানো যায়। আমি আরেকটা গল্প প্রচুর দ্বারা পড়েছিলাম, সেটা সেলেনোফোবিয়া বলে, 2টো গল্প পড়েছিলাম। তাহলে এই 2টো গল্পের মধ্যে যে কোনো একটা যদি ছবি বানানো যায়। তারপরে আস্তে 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 চিন্তা করতে 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 তারপরে চিত্রনাট্য করা, তারপরে জানি না কিছু ইন্ডাস্ট্রির, তারপরে কে কীভাবে বলবে কি জানি না, কার কাছে যাব।
তারপরে এক এক করে সবাই সহযোগী উঠলো। এইবার আমি তোমাকে বলি, মিছিল ছবি যখন তৈরি হয়ে গেল, আমার পুরো ইউনিট মেম্বাররা আমাকে এত সহযোগিতা করেছে, তোমাকে কি বলবো, ইনক্লুডিং ইউ অলসো আ মেম্বার, আর্ট ডিরেক্টর তুমি আমার ছবির। তো সেই ক্ষেত্রে আমার এত মানে ভালো লাগা, যে সত্যি একটা ভালো লাগা যে আমার এত ইউনিট মেম্বাররা যারা ছিল তারা বা এখনও তারা আছেন, তারা এত সহযোগিতা করেছে। আমি যেহেতু নিউকামার, প্রথম ছবি আমার, এত সহযোগিতা করেছে আমাকে, যার জন্য আমি সিনেমাটা রিলিজ করতে পেরেছি প্রত্যেকের সহযোগিতায়, এবং সেটা সাকসেস হয়েছে। ছবিটি বা কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, তো খুব আনন্দ। এবং আমরা প্রিয়া সিনেমাতে খুব সুন্দর করে এটা প্রিমিয়ার দিয়েছিলাম, প্রচুর সমর্থন পেয়েছিলাম। ছবিটা দেখার পরে হলে সবাই ভালো বলেছিল, আমার খুব তখন ভালো লাগছিল। যে বলেছিলাম যে সিনেমা বানাবো এবং দর্শকের মধ্যে আমি আমার ছবি দেখবো একসাথে বড় পর্দায়, সেটা একটা সত্যি বিশাল ব্যাপার। না, এই প্রসেসটা আরেকটু ডিটেলটা তোমার কাছে জানতে চাইবো। তোমরা একটা ফিল্ড, মানে টিচিং একটা ফিল্ড, সিনেমা তোমার ভালো লাগার জায়গা, তারপরে হচ্ছে কি ভালো লাগার জায়গা থেকে একটা কাজ যখন এক্সিকিউট করতে যাচ্ছ, তার বিভিন্ন রকম বাধার সম্মুখীন তো হতেই হয়। প্রচুর বাধার সম্মুখীন হয়েছি। নতুন আসার ফলে অনেক গাইড মিসগাইড এই একটা দোলাচল চলতে থাকে। না হয়েছি তো, মিসগাইড হয়েছি, বহুবার মিসগাইড হয়েছে। কিন্তু বললাম যে আমার ইউনিট মেম্বাররা যারা আমার সাথে কাজ করেছেন, যে ফিল্ডে ছিলেন, তারা কিন্তু ব্যাপক আমাকে সাহায্য করেছে এবং গাইড দিয়েছে। তুমি সেটা ভালোভাবেই জানো, তুমি পুরো, যেহেতু 2017 সাল থেকে শুট শুরু হয়েছে, এতদিন লেগেছে একটা ছবি বানাতে। এতদিন তো লাগে না, এতদিন 15 লাগে, 1 মাস লাগে একটা ছবি করতে। বহু কষ্ট করে একটা ছবি তৈরি করতে হয়েছে। আমার সময়ের অভাব ছিল, যেহেতু আমার 4:30 পর্যন্ত 5টা পর্যন্ত স্কুল থাকে, তারপরে সময় দেওয়া, তারপরে গরমের ছুটিতে, শীতের ছুটিতে শুটিং করা, তারপর তার এডিটগুলো করা, সময় লেগেছে প্রচণ্ড। কিন্তু তুমি যেই কথাটা বললে যে আমাকে অনেকে মিসগাইড করেছে, তার জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমাকে দমিয়ে রাখতে কেউ পারেনি সমর, আমাকে দমাতে পারেনি, মানে আমাকে আটকাতে পারেনি। আমার লক্ষ্যে আমি ঠিক, মানে আমার অবিচল ছিলাম, যার কারণে আজকে ছবিটা রিলিজ হতে পেরেছে। এবং আমি আর তাদের নাম বলতে চাই না যারা আমাকে অসহযোগিতা করেছে, ভীষণভাবে অসহযোগিতা করেছে, তাদের নাম আর উচ্চারণ করতে চাই না। সবাই ভালো থাকুক, এই ভালো খারাপের মধ্যে দিয়েই যাই হোক আমার ছবিটা এসছে কলকাতা শহরে। এটা তো একটা লার্নিং প্রসেস ছিল, অনেক কিছু করতে পেরেছে। দেখো আমি তোমাকে বলি, সিনেমা শিখতে গেলে যদি পুনে থেকে পাশ করতে হয়, কলকাতার অনেক সংস্থা আছে সেখান থেকে পড়া যায়, কিন্তু আমি মনে করি যে আমি A to Z সবটাই জানি না, এখনো বলছি, জানার শেষ নেই। কিন্তু আমি এত ঘাত প্রতিঘাত A to Z আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে, একদম ক্লিনভাবে এত জেনেছি যে এখন আমাকে একটু সরানো খুব মুশকিল আছে। মানে আমাকে এখন কেউ বুঝিয়ে যে মিসগাইড করবে, সেটা একটু সমস্যাই হবে তার ক্ষেত্রে। এটাই আমি বলতে চাই। যে তবু আমি ওভারঅল বলি যে ছবিটা আবারও বলি, সবাইকে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে মিসগাইড থেকে বাঁচিয়েছে এবং আমাকে আমার পূর্ণ সহযোগিতায় হাত দিয়েছে বলে আমি আমার ছবিটা আজকে রিলিজ করতে পেরেছি। এবং আজকে এই পরিমাণ সাকসেসে সবাই ভালো বলেছেন, এটাই আমার খুব ভালো। আমার যেতে আমি উদ্যম পেয়েছি যে আমি পরে আর একটা ছবি করব, এরকম একটা ভেবেছি। ফিউচারে কি প্ল্যান আছে, মানে সিনেমা নিয়ে? আমার এই ফিউচারে আর একটা সিনেমা করার আমার ইচ্ছা আছে, এবং সেই সিনেমা আমার অলরেডি স্ক্রিপ্ট তৈরি হয়ে আছে। আমি খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্টে যাব, ছবিটা আবার নতুন করে আবার তৈরি করব। তবে যে লিসেনটা পেয়েছি সেটা আমি সত্যি বলছি, কোনো স্কুলে বা কোনো কলেজে গিয়ে আমি এই শিক্ষা পেতাম না। এটা আমার হাতে কলমে শিক্ষা, এত প্র্যাকটিক্যাল শিক্ষা পেয়েছি আমি, সেটা মানে ভীষণ, আমি মানে কি বলবো, আমি প্রাউড না, মানে আমি ফুলফিল যে আমি এই প্র্যাকটিসের মধ্যে আসা আমি অনেক কিছু শিখেছি। মানে তুমি প্রথম সিনেমা যখন করতে গিয়েছিলে তখন যে তোমার সিনেমা মেকিং এর সম্পর্কে যে ধারণাটা ছিল, আজকের ধারণায় কি কোনো চেঞ্জ এসেছে? 100 ভাগ চেঞ্জ এসছে। তখন যেভাবে ভাবতাম সিনেমাটাকে, এখন দ্বিতীয় ছবি করতে সেরকমভাবে ভাবছি না। আমার উত্তরণ হয়েছে কাজের। তখন যেভাবে ভেবেছিলাম, যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো চেষ্টা করছি এই ভুল জানি আর দ্বিতীয়বার না হয়। তখন যে সমস্যাগুলো ফেস করেছি, এখন আশা করি সেই সমস্যাগুলো কিছুটা কমে আসবে।
মানে অনেকটাই কমে আসবে মনে হয়। তো এটা তো একটা লার্নিং প্রসেস, শিখতে শিখতে মানুষ ঘা খেতে 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 জায়গাটা দাঁড়িয়ে যায়। সিনেমার সঙ্গে তো একটা ব্যবসার একটা মারাত্মক রিলেশন আছে। মানে হ্যাঁ, সিনেমার সাথে সিনেমা তো একটা ব্যবসায়ী। হ্যাঁ, তুমি কি মানে ওই ব্যবসায়িক মেন্টালিটি হতে পেরেছো? তো আমি একটা কথা বলি, ব্যবসা মেন্টালি মানে আমি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলাম তার পিছনে কারণ হচ্ছে গিয়ে আমি যে কদিন কাজ করার পর মানে কাজ করেছি 17 প্রায় 7 বছর তোমার সঙ্গে কম বেশি মাঝে মধ্যে কন্টিনিউ যোগাযোগ, মাঝখানে যোগাযোগ নেই, সব মিলিয়ে মিশিয়ে মানে প্রথম যেদিন যেভাবে কথা বলতাম তোমার সঙ্গে আজকেও সেইভাবেই একই রকম আছে, আমাদের রিলেশনটা চেঞ্জ হয়নি কিছু। তো সেটা ভালো না খারাপ কোন দিক সেটা সেটা জাজমেন্টেই যাচ্ছি না, একটা রিলেশন তখন শুরু হয়েছিল এখন আছে। তো আমার তখনকার সুরজিৎদা অতটা ব্যবসায়িক মাইন্ডেড ছিল না, মানে একদম একদম ঠিক কথা, একদম মানে তার একটা প্রাণপণ মানে আমরা শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছিলাম মানে শুটিং করে বাড়ি ফেরার সময়। তো সেই লোকটাকে দেখে আমার কখনো মনে হয়নি যে এই লোকটা ব্যবসার জন্য সিনেমা বানাচ্ছে, প্যাশন থেকে বানাচ্ছে, ভালো লাগার জায়গা থেকে বানাচ্ছে। অনেক ভুল হচ্ছে হয়তো ডিসিশন মেকিংয়ে, পাশের লোকগুলো তারা মিসগাইড করছে, তারপরেও সেই ছবিটাকে বয়ে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, আলটিমেট তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছচ্ছে। ছবিটা ক্লিকে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে যে সে ব্যবসায়িক মাইন্ডেড হতে পেরেছো কি? মানে দেখো, যখন প্রথম যে প্রজেক্ট আমার ছিল মিছিল, তখন তো আমি এত ব্যবসা ভাবিনি সমর। তুমি তো সেটা জানো, তোমার সাথে শিয়ালদায় রাত কাটিয়ে দিলাম শিয়ালদা স্টেশনে ফার্স্ট ট্রেন ধরার জন্য। আমরা হোটেলেও থাকিনি, মানে খরচ কত কমানোর চেষ্টা করেছি যে আমরা তো একটা হোটেলে থাকতেই পারতাম, কিন্তু আমরা খরচ বাঁচিয়েছি যে আমরা ওটা ছবির কাজে লাগাবো। এবারে প্রশ্ন আছে যে ছবিটা বহু কষ্ট করে করেছি, মানে বুঝতেই পারছো ছবি করা যে কি পরিমাণে কষ্টের ব্যাপার, সেখানে করতে পেরেছি। তখন ব্যবসার দিকে ভাবিনি, তখন ছবিটা কিভাবে বানাবো, ছবিটা কিভাবে দর্শকের কাছে আনবো সেটাই আমি ভেবেছি। আর সেই ভাবনাটা থেকেই উত্তরণটা ঘটেছে, ফাইনালাইজ হয়েছে, ছবিটা একটা জায়গায় আসছে। কিন্তু এখন যদি ছবি করি আমি, অবশ্যই আমি ব্যবসায়ের দিক ভাবো, যে প্রডিউসার পাবো আমি, তার প্রডিউসারের সে তো লাভ করার জন্যই তো ছবিটা টাকাটা দিচ্ছে আমাকে। একদম, সে তো বিনা কারণে আমাকে কি দেখে, সে তো টাকা ইনভেস্ট করছে, কিছু বিনিময়ে সে পাবে, কি টাকাটাই পাবে তার ছবির বিনিময়ে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে নতুন ছবি যখন তৈরি করব এমনভাবেই চিন্তাভাবনা করব, এমনভাবে সমস্ত সব কাজগুলো আমরা এমন প্ল্যানিং, যেটাকে প্রপার প্ল্যান বলে, এমনভাবে করব যাতে ব্যবসায়িক দিকটা মাথায় রেখে, যাতে প্রডিউসার লাভ পান। আমরা জানি সিনেমার থেকে টাকা বের করা ভীষণ কঠিন, ভীষণ মানে সিনেমা মেকিংয়ের থেকে টাকা বের করা আরও বেশি কঠিন। এখন আমার কাছে কখনো কখনো মনে হয় যে সিনেমা করাটা খুবই সোজা, কিন্তু তারপরে যে গল্পগুলো সেটা ভীষণ কঠিন। অর্থাৎ সিনেমা বিক্রি করা, সেখান থেকে হল পাওয়া, বিক্রি করা, পাবলিসিটি, সিনেমা তৈরি করার থেকে, একটা সিনেমা অনেক সিনেমা তৈরি হয়ে বসে আছে, কিন্তু তারপরে যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলোর জন্য সিনেমাটা আর এলোই না, হল পর্যন্ত গড়ালো না। তো সেইটা প্রপার প্ল্যানিংটা হবে আমার। এই প্ল্যানিংটা আমি আশা করি সাকসেস পাবো, যেহেতু আমার পাস্ট এক্সপেরিয়েন্স আছে এই জন্য। তো একটা ভালো ছবি হোক, আমরা আবার হই হই করতে করতে কাজ করি, একসাথে কাজ করবো আমরা সবাই মিলে, সেই আশাটা থাকবে, ইচ্ছেটা থাকবে। এবং আমার যারা আমার সাথে কাজ করেছেন তারা প্রতিনিয়ত ফোনে, প্রায় এক সপ্তাহ অন্তর অন্তর ফোন আসে যে স্যার আমরা কবে কাজে নামছি। আমরা খুব শীঘ্রই আমরা নামবো। তো এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আমি পেয়েছি, এটা আমার কাছে অনেক বিশাল পাথেয় আমি মনে করি। তুমি নিজেকে কোনটার সঙ্গে বেশি রিলেট করো, মানে টিচার, ডিরেক্টর না রাইটার? এটা একটা দারুণ কোশ্চেন করেছে। দেখো, রুটি রুজির প্রশ্নে সিনেমাটা দিয়ে আমার রুটি রুজি নয়, আমার রুটি রুজিটা কিন্তু আমার শিক্ষকতা দিয়েই হয়। তো আমার ফার্স্ট প্রেফারেন্স আমার কিন্তু শিক্ষকতা। প্রথমে আমি শিক্ষক, আমি কিন্তু অন্য মিডিয়াতেও আমি এই কথাটাই বলেছি। যখন মিডিয়ার ছেলেরা আমাকে প্রশ্ন করতো, যে মেয়েরাও প্রশ্ন করতো, কোন প্রফেশনটা আপনার প্রধান, তো আমি বলেছি যে আমার শিক্ষকতাই প্রধান। শিক্ষকতার পরে যেটুক সময় পাই সেটা প্যাশন হিসাবে দেখেছি বলে মিছিলটা হয়েছে। এখন ওটা আর প্যাশন হিসাবে দেখবো না, এখন ওটা প্রফেশনালি ভাবছি।
আর রাইটারকে জীবনে কতটা জায়গায় রেখেছে? রাইটার, যেন তোমাকে একটা কথা বলি, এই যে কবিতা লেখা বা গান লেখা, এই ধরনের লেখা না, আমি চাইলেই বসলে, টেবিলে বসলে লেখা যায় না। প্রশ্ন আছে যে এইটা ভেতর দিয়ে আসে। যারা লেখেন আমার সাথে একমত হবেন যে ভেতর থেকে আসে। যখন ভেতরে আসে হুড়ুর করে আসে, আবার থাকে না বেশিক্ষণ ধরে, ভর করে। আমি বলি কি না, তো কবিতা বা গান বা এই ধরনের ক্রিয়েটিভ কাজ ভর করে। যখনই ভর করে তখনই তোমাকে লিখে ফেলতে হয়। আমি জানো তো ট্রেনে বসে বসে ট্রেনের টিকিটেও লিখেছি, যা কাগজ পেতাম তাই লিখেছি। বাসের টিকিটে একটা লিখে রাখলাম, একটা কোড লাইন লিখে রাখলাম, পরে বাড়িতে গিয়ে সেটা করেছি। হাতে লিখেছি কত, খাতা বই, মানে ওইটা মন থেকে চলে যাবে শব্দটা। এখন অবশ্যই মোবাইলে লিখতে পারি, সাথে সাথে মোবাইলে লিখে নিতে পারি, এখন খুব তাড়াতাড়ি হয় কাজটা, কিন্তু একটা সময় তাই তো হতো। আমার এইটা দেখো, ঝরা পাতার ভাঙা কলম, প্রথম যে আমার বইটি বেরিয়েছে, বহু পুরনো কবিতা আছে আমার। এটা আমি ক্লাস 12-এ পড়ি, সেই সময়কার একটা কবিতা এখানে দেওয়া আছে, সিলেকশানে এসছে সেই সময়। আমি যখন 12-এ পড়ি সেই সময়কার কবিতাও। তাহলে আমি কত বছর থেকে কবিতা লিখে যাচ্ছি। তাহলে লিখে যাচ্ছি কীরকমভাবে, লিখবো বলে নয়, ভেতর থেকে আসছে যখন, তখন যখন আসে তখন আমি হুড় করে লিখে যাই। কি লিখছি যাই না, পরে পড়ছি কি লিখছি। এটা আমার সাথে একমত হবেন কিনা জানি না, হতেও পারেন যারা লেখেন। আমার মনে হয় তাদের সাথে আমার একমতই হওয়ার কথা। পুরনো ছাত্রছাত্রী যারা আছে, মানে তাদের সঙ্গে কোনো মানে যোগাযোগ আছে? মানে পুরনোদের সাথে আমার ভীষণভাবে যোগাযোগ। ইনফ্যাক্ট আমার স্কুলে 75 ইয়ার্স পালিত হচ্ছে, 75 বছর আমার স্কুল হয়ে গেল। সেইখানে আমাদের প্রাক্তনীদের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে, তারা রাখছে, বিভিন্ন রকমের সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছে। ফলে প্রাক্তনীদের সাথে আমার ভীষণ ভালো যোগাযোগ। ভালো যোগাযোগ মানে তারা নিয়মিত খবর নেন। এবং তোমাকে আমি বললাম না, একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বললাম যে যখন সারা কলকাতাতে আমার ছবির পোস্টার বেরিয়েছে, একটি ছাত্র আমায় ফোন করে বলছে, স্যার স্যার সারা কলকাতা জুড়ে আপনার ছবির পোস্টার। তো আমার ছাত্র থেকে আমি এটা পাচ্ছি, প্রাক্তনীদের থেকে পাচ্ছি। ফলে আমার এত ভালো লাগছে যে আমার ছাত্রটা আমার কাজের সাথে ইনভলভ আছে। সে হয়তো ফিল্ম বানানোর কাজে ইনভলভ নেই, কিন্তু সে যে দেখেছে, এটা আমার একটা বিশাল গর্বের জায়গা যে দেখেছে। ভবিষ্যতে আমার অনেক ছাত্রই ফিল্মের জগতে আছে, তারা অনেক কাজ করছে, বিভিন্ন টেকনিশিয়ানের হিসেবে কাজ করছে, তারা আমার সাথে যোগাযোগ রাখে এবং আমিও তাদের বিভিন্ন রকমভাবে সাহায্য করছি। এটা তো একটা পাওনা, মানে সারা জীবনের আর্নিং বলা যায়। তারা সাজেশন চাইছে, বিভিন্ন রকমের সাজেশন চাইছে, আমি দিচ্ছি, স্যার এটা এইভাবে করবো, হ্যাঁ করো, সাজেশন চাইছে। এবং আমার মনে হয় যে আমি একটা তোমাকে এই কথাটা বলে রাখি যে স্কুল, প্রাইভেট স্কুলে কি আছে আমার জানা দরকার নেই, সরকারি স্কুলে এই ফিল্ম স্টাডি রাখা উচিত আমি মনে করি। যে এটা যদি সিলেবাসে থাকে তাহলে অনেক ছাত্রদের ইচ্ছা হয়, তারা 9, 10, 11, 12-এ, এখন তো মোবাইলের যুগ, হাতে একটা মোবাইল আছে, স্মার্টফোন দিয়েও কিন্তু শর্ট মুভি বানানো যায়। ফলে অনেকের চিন্তা কে কী দিকে, দেখো সবাই ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হবে এরকম তো নয়, কেউ তো ফিল্ম মেকারও হতে পারে, কেউ তো স্ক্রিপ্ট, সিনেমা তো কত জায়গা, সিনেমাতে কাজ করে তো শুধু ডিরেক্টর নয়, একটা স্ক্রিপ্ট রাইটার হতে পারে, একটা ডিজাইনার হতে পারে, একটা আর্ট ডিরেক্টর হতে পারে, মিউজিক ডিরেক্টর হতে পারে, গায়ক হতে পারে, গায়িকা হতে পারে, কত কিছু জায়গা। আমি বলি মানে হাজার রকমের জায়গা রয়েছে ফিল্মের কাজে। তারও ক্যামেরার প্রতি আগ্রহ আছে, ছাত্রদের, প্রচুর ছাত্রদের ক্যামেরার প্রতি আগ্রহ আছে। ফলে সে একটা মুভি বানিয়ে নিতে পারে, সে একটা মুভি বানালে, একটা মুভি, দুটো মুভি করতে 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 সে এই ফিল্ডে চলে আসতে পারে। সুতরাং আমার মনে হয় যদি সিলেবাসে বা পাঠ্য বইয়ে যদি একটা চ্যাপ্টার ফিল্ম স্টাডি রাখা হয়, কিংবা একটা সাবজেক্ট রাখা হলো ফিল্ম স্টাডি, অন্য সাবজেক্টের মতন, তাহলে যেমন মিউজিক আছে, তোমাকে বলি যে 11-12-এ মিউজিক আছে, মিউজিক একটা সাবজেক্ট আছে, সেরকম করে ফিল্ম স্টাডিও একটা সাবজেক্ট থাকতেও পারে, না থাকলে অসুবিধা, আমার মনে হয় থাকলেই ভালো, থাকাটা প্রয়োজন বলে আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যদি এটা আসে আমি খুব আনন্দ পাবো, মানে ভীষণভাবে। এটা নিয়ে তো আলোচনা হতেই পারে, আসবে কি না আসবে সেটা পরবর্তীকালে, মানে আলোচনা এটা নিয়ে অনেকবার আলোচিত হয়েছে, বিভিন্ন জায়গায় আমি শুনেছি, কিন্তু কার্যকরী হয়নি। আচ্ছা,
মানে কার্যকর করতে গেলে আরো বৃহত্তর ক্ষেত্রে আলোচিত হবে। আমি ভালো করে দেখো, আমি যদি সিলেবাসে কোনি সিনেমা বা কোনি গল্পটা রাখতে পারি, আমি যদি পথের পাঁচালী এই গল্পটা পড়াতে পারি, তারপরে তা দিয়ে আমি ছেলেদের বলতে পারি দেখো এটা চিত্র সিনেমা তৈরি হয়েছে এবং সেটা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, তাই সেটা দেখিয়ে আমি যদি করতে পারছি, এতে ছেলেদের কিন্তু আগ্রহ বাড়ছে ফিল্ম নিয়ে, তাদের ফিল্ম স্টাডি দিয়ে পড়ানোর জন্য তাদের আগ্রহ বাড়ছে। আর সবাই কি ডাক্তার হবে নাকি? একদমই তাই। সবাই কি ইঞ্জিনিয়ার হবে? কেউ ফিল্ম মেকার হবে না? কেউ কি স্ক্রিপ্ট রাইটার হবে না? আমি মনে করি যে ছাত্রদের এই জগতে আসা উচিত, বেশি করে আসা উচিত। তুমি আগামী 5 বছরে নিজেকে কোন জায়গায় দেখতে পাও? আগামী 5 বছরে প্রথমে একজন ভালো বাবা, তারপরে ভালো বাবা অবশ্যই শিক্ষক। কেন আমার ছেলে হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে, মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে, মোটামুটি 28 সালের মতো সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভালো বাবা, আমি সারা জীবনই ভালো বাবা হতে চাই। আর শিক্ষক হিসাবে যেরকমভাবে আছি, যেরকমভাবে ছাত্রদের পড়াতে পারছি, যেরকমভাবে ছাত্রদের কাছে আছি, সেই রকমভাবে থাকতে চাই আজীবনটাই। আর মাঝে মধ্যে এই ধরনের কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখতে চাই, নিজেকে বিজি রাখতে চাই অলওয়েজ। ফোন থেকে বেরিয়ে সাহিত্য বা পড়া, মানে বই পড়া বেসিক্যালি আমাদের কতটা দরকার? আবার আমাদের জীবনের বইটা তো চলে গেছে এক প্রকার মোটামুটি। একদম ঠিক বলেছো, এটা বই পড়াটা এবং এই যে পড়া, মানে ধরো রবীন্দ্রনাথ আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, তো আমরা প্রথম শুরু করি যে কোনটা পড়বো, কিভাবে পড়া উচিত, কাকে দিয়ে আগে শুরু করা উচিত, এটা তো একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি যদি প্রথমেই রবীন্দ্রনাথের গীতবিতান খুলে বসে পড়ি, তো আমার বোধগম্য হবে কি না, মানে ওই মেন্টাল স্টেজে আমি পৌঁছেছি কি না আগের অন্য পড়াগুলো পড়ে, সেটাও তো একটা ইম্পর্টেন্ট বিষয়, মানে আমার মনে হয় আর কি। এবার তুমি সেই বিষয়টা, মানে পড়াশুনোটাকে কিভাবে, মানে দিনের শেষে এক পাতাও যদি আমরা পড়তে পারি, মানে সেটা খুব ইম্পর্টেন্ট বোধ হয়। আমি কিন্তু আবার অন্যরকম ভাবে তোমার সাথে আবার একটু অন্যরকম ভাবে আলোচনা, সেটা আমাদের সবার আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি হতেই পারে। আমি বলবো যে এখন স্মার্টফোনের যুগ, সেটাও লাগবে, সেটাও থাক, আমি ওটাকে বাদ দিতে বলছি না, সেটাও থাক, ল্যাপটপ থাক, কম্পিউটার থাক, সবই থাকবে, ওগুলো দরকার, ওগুলো ফিউচারের জন্য আরো দরকার। সারা পৃথিবী থেকে কেটে যাবো, নাহলে পৃথিবী থেকে আউট হয়ে যাবে, তুমি সিস্টেম থেকে বেরিয়ে এলে। সেগুলো থাকুক। তোমাকে যেটা বলি যে বড় সমস্যার কথাটা তুমি বলে সরে গেলে ওখান থেকে, সেটা হচ্ছে যে বই পড়াটা সত্যি কমে গেছে, মারাত্মকভাবে কমে গেছে, এটা একটা সমস্যা। বই পড়া, আগে কিন্তু সিনেমাকে বই বলতো, জানো তো, এখন কিন্তু মুভি বলি, ফিল্ম বলি আমরা, চল একটা বই দেখে আসি, কিন্তু সিনেমাকে বই বলতো, মানে আগে আগে গল্পগুলো সিনেমা পর্দায় আমরা দেখতাম, সেই জন্য চল একটা বই দেখে আসি। কিন্তু এখন দেখবে পুরনো যারা আছেন তারা বলেন চল বই দেখি, বহুদিন একটা ভালো বই দেখি না। তো বই কথার অর্থ ফিল্ম, কিন্তু এখন ছেলেপেলেরা কিন্তু বই বলে না, এখন ফিল্ম বলে না, মুভি বলে, এসব বিভিন্ন রকম ভাবে বলে। তো আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে বই পড়ার সংখ্যা খুব কম, যে বই পড়ুয়ার সংখ্যা খুব কমে এসছে, পড়ে না। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কী সমস্যা আছে, তারা সত্যিকারে তাদের পড়াশোনার পরিমাণটা খুব কমে আসছে। আউট সারাউন্ডিংস এত কিছু তাদের রয়েছে, তারা পড়ার পরিমাণটা কমে আসছে। ন্যাচারালি কী হয়, পড়ার পরিমাণটা কমে এলে নলেজটা কম আসছে। আর একটা কথা আছে, পড়া লেখাপড়া, আগে লিখতে হবে, লেখো। যে পড়া তুমি যদি না লেখো সমর, তুমি শুধু পড়লে হবে না, শুধু লিখলে হবে না। লেখাপড়াটা কেন একসাথে কথা বলা হয়েছে, লিখতেও হবে, পড়তেও হবে, তবেই তোমার মাথায় সেটা থাকবে, তবে তুমি আত্মস্থ করতে পারলে সেটা। সেই জন্য আমি সমস্ত স্টুডেন্টদের বলবো যে তোমরা শুধু পড়বে না, শুধু লিখবে না, লেখাপড়া একসাথে যাতে ব্যালেন্স হয়, একসাথে যাতে সামঞ্জস্য থাকে, সেটা করলেই তোমরা সাকসেস শিওর পাবে, শিওর তোমরা সামনে এগোতে পারবে, সে একটা ভালো ফল তোমরা পাবে। আর একটু পড়াশুনো করো তোমরা সবাই, একটু ভালোভাবে বিষয়টা পড়ো, বিষয়ের জ্ঞানটা নাও, তাহলে দেখবে অনেক কিছু লিখতে পারবে, অনেক জ্ঞান খুলে, অনেক জানলা খুলে যাবে, অনেক জানালা তোমাদের সামনে খুলবে একের পরে এক। তোমরা একটু মন লাগাও, একটু কনসেন্ট্রেট, একটু মনোযোগ দাও, বিষয়ের প্রতি মনোযোগ দাও। আমরা কি হয় জানো তো, বিষয় থেকে সরে যাই। আমাদের ছেলেরা বিষয় জ্ঞান খুব কম থাকে,
সাধারণ ধারণা দিয়ে সাধারণভাবে হয়, কেউ ওই ওভারঅল পুরোটা দেখে না। সেই জন্য বলছি A to Z ভালোভাবে পড়ো, তারপরে দেখবে তোমার কাছে সব ইজি। যাই হোক, অনেক কথা বললাম। তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ওইটাই বোঝার একটু চেষ্টা করলাম একটা মানুষকে। আমরা এটা খুব একটা গুরুগম্ভীর আলোচনা নয়, একটা চায়ের দোকানে, নর্মাল মাঠে, চায়ের দোকানে, সেলুনে, নর্মাল মাঠে আমাদের দুটো লোক, এখানে প্রচুর জার্নালিজম নেই, কথার প্রসঙ্গে দুটো পরিচিত মানুষ একসঙ্গে বসে তাদের কথা বলছে। এখানে অনেক রকম পজ থাকবে, অনেক রকম ভুল উচ্চারণ হয়তো আমাদের হয়েছে, সব কিছুই আছে। আমরা চাই ইনট্যাক্ট থাকুক, উইদাউট ফিল্টার। আপনারা এই কথাগুলো শুনুন, আপনারা যদি রিলেট করতে পারেন তাহলে আমাদের কথাগুলো বলা ঠিক হয়েছে, আর যদি রিলেট না করতে পারেন তাহলে ভাববো আমাদের মধ্যে কোনো ত্রুটি আছে। আমরা ভবিষ্যতে সেগুলোকে সারিয়ে আনার চেষ্টা করব। তো আজকে আলোচনা করে কেমন লাগলো? ডিপ ড্রাইভ উইথ সমর ভীষণ ভালো লাগলো। সমরের আমন্ত্রণে আজকে এলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও চলছে বৃষ্টি, তবুও আমরা ভীষণ আলোচনায় একটা অন্য জায়গা, অন্য মাত্রা পেল। ভীষণ ভালো একটা পরিবেশ, ভীষণ ভালো প্রশ্ন, এবং বেশ আমার জন্য বেছে বেছে প্রশ্ন রাখা হয়েছিল, এবং আশা করি কিছুটা উত্তর দিতে পেরেছি বা পারিনি। যাই হোক, সেটা আপনারা বিবেচনা করবেন। ইউটিউব চ্যানেল এ সাইডে আপনারা পাবেন, এটা নিয়মিত পাবেন। আপনারা দেখবেন এবং মতামত দেবেন অনুষ্ঠানটা কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই। পাশে থাকবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।